আমি ওখান থেকে ইন্ডিয়ায় গেছি, লাস্ট দেখেছি আমার। এটা বিয়ের কত বছর পরে ঘটনা? এটা তো 11 বছর পরে। 11 বছর পরেও মানুষকে এতটা মিস করে? হ্যাঁ, ইন্ডিয়ায় ছিলাম, ওই যে ট্রিটমেন্টের জন্য গেলাম, সেই সময়ের কথাটা বলছি। মানে সে 11 বছর পরে আপনি কলকাতায় আছেন এবং সে যে স্টেশন দিয়ে আপনি গেছেন সেই স্টেশনে বসে বসে ঈদ কাটালো। হ্যাঁ, সারাটা দিন কাটিয়েছে। আমরা শুরু করি, আপনার নামটা একটু প্রথমে বলেন। জি, ফাহমিদা সুমি। ফাহমিদা সুমি, এটাই আপনার আসল নাম? জি। আর সবাই ডাকে সুমি নামে, নিকনেম? ওকে। এই মুহূর্তে বয়স কত আপনার? 35। ওকে। জন্ম হয়েছে কোথায় আপনার? জন্ম জেলা? আমার জন্ম হয়েছে ভারতে। ভারতের কোথায়? ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলাতে। আচ্ছা, ঠিক আছে। আর এখন তো বর্তমানে ঢাকাতে আছেন নাকি? জি, এখন বর্তমান ঢাকাতে আছি, মিরপুরে। সুমি 35 বছর বয়স এবং তার বর্তমান আবাসস্থল হচ্ছে ঢাকার মিরপুর, কিন্তু তার মূলত জন্ম হয়েছে পশ্চিমবঙ্গের কোন একটি জায়গায়। আমরা একটু শুরু করি। হ্যাঁ, আমরা একবারে ছোটবেলা যেখান থেকে আপনার মনে আছে আপনার পুরো জীবনের গল্পটা একটু শুনতে চাই, বলুন। ওখানে আমার ওই যে মুর্শিদাবাদে আমার জন্ম, ইন্ডিয়াতে বড় হয়েছি। স্কুল লাইফটা তো আমার ওখানেই কেটেছে, ক্লাস ইন্টার পর্যন্ত আমার ওখানেই পড়াশোনা। তো হিন্দুস্তান যেটা, সেখানে হিন্দুদের ইয়েটাই তো বেশি, সংখ্যাটা বেশি। তো সেই ক্ষেত্রে দেখা যায় হিন্দুদের সঙ্গে বেশি আমার ওঠা বসা, বা আমাদের ইয়েতে মুসলমান ভাগ খুব কমই। যাই হোক, তবুও ভালোই সব মিলেমিশেই। আমরা 4 ভাই 1 বোন, তবে চাচা ফুপু সবাই মিলে আমরা হচ্ছে একটাই বোন। আমি মানে পুরো পরিবারের মধ্যে আপনি বংশে একটাই? তার মধ্যে হচ্ছে 15 জন ভাইয়ের মধ্যে আমি একটাই। 15 জন ভাইয়ের একটাই বোন। ওকে। তো অনেক আদরের, ভাইরা বড়, আমার ছোট একটাই ভাই আছে, 4 বছরের ছোট। আচ্ছা। তো ভাইরা তারপরে ছোটবেলায় ওখানটায় তো ভাইদের আদরেই বড় হওয়া। তার ওখানে ইংলিশ মিডিয়ামে ছোটতে ভর্তি, তারপরে গেলাম ক্লাস 5-এ, তখন গার্লস স্কুলে ভর্তি হয়েছিল। বাংলা মিডিয়ামেই তখন আবার পড়লাম। আর তারপরে তো ভাইদের সঙ্গেই আমার সবকিছু, বন্ধুত্ব বা যা কিছু হোক সবকিছু আমার ভাইদের সঙ্গে। ভাইরাই একটাই আদরের বোন, তো যার জন্য দেখা যায় তারা সবসময় যে যেখানেই যায় আমাকে সঙ্গে নিয়ে যায়। আমার কোনোখানে যাওয়ার প্রয়োজন হলে ভাইয়েরাই সঙ্গে করে নিয়ে যেতেন। আর ছোট ভাইটা হচ্ছে আমার 4 বছরের ছোট, ও তো ক্লোজ ফ্রেন্ড, ও সবসময় আমার বাড়িতেই থাকলে ওটাই আমার ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড। আর যা স্কুলের বান্ধবী টান্ধবী আছে এরাই। তারপরে স্কুল লাইফটা বেশ মজার কেটেছে। মানে এই ভাইদের বাইরে আর ছেলেদের সঙ্গে মেশার কোনো সুযোগ হয়নি? না, আমার প্রয়োজনও হয়নি। আর গার্লস স্কুলে যেটা আমার বান্ধবীরা ছিল, ওরা অনেক ভালো। তবে ছোটবেলা থেকে আমার একটু টান ছিল যে ছোটদের সঙ্গে, যেমন হচ্ছে যে আমার ক্লাস, যতক্ষণ আমি ক্লাসে থাকি আমার ক্লাসমেটদের সঙ্গে থাকি। তারপরে যখন বাড়ি আসি, রাস্তায় হয়তো একসঙ্গে 4-5 বান্ধবী যারা খুব ক্লোজ, তারা আমরা একসঙ্গে আসি। কিন্তু যখন টিফিন আওয়ার হয় বা কোনো খেলার কোনো অনুষ্ঠানের ব্যাপার হয়, সেই সময় দেখা যায় যে আমি ক্লাস 9-এ পড়ি, অথচ আমি একটা ক্লাস 3-এর একটা মেয়ের সঙ্গে আমার বন্ধুত্ব। এটাই আমি খুব বেশি পছন্দ করি। তারাও, বাচ্চারাও আমাকে অনেক পছন্দ করতো, ছোট দিদি বলতো সবাই। তো তারপরে ম্যাট্রিক পাস করা হলো। ম্যাট্রিক পাশে পরে তো ওই স্কুলটাই শুধু বান্ধবীদের সঙ্গে একা যেতাম, আর ফিরতাম বাড়ি। এছাড়া বাইরে যাওয়া বলতে ভাইদের সঙ্গে। এবং এটা আমার কাছে কোনো ছিল না। বাবা কি করতেন? আমার বাবা বিজনেসম্যান, ওনার ফার্টিলাইজার ডিলারশিপ ছিল। যখন ক্লাস 3-তে আমি পড়ি, সেই সময় আমার বাবাকে আমার ওই প্রপার্টি বা এসবের জন্য তার ক্লোজ ফ্রেন্ডরা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ওনাকে মেরে ফেলতে চাই, কারণ সেই সময় আমরা অনেক ছোট ছিলাম সময়। তো তারপরেও দেখা যায় যে ডাক্তার এমন হয়ে গেল যে ডাক্তার ওনাকে 72 ঘন্টা টাইমও দিয়ে দিয়েছিলেন, যে ওনার লিভারটা পুরো ড্যামেজ। এখন আমার আব্বা একদম মৃত্যু শয্যায়। সেই সময় দেখা যাচ্ছে আমার মারা সবাই কোরআন শরীফ পড়ছে, আশেপাশে বসে ক্ষমা টমা চাচ্ছে আব্বার কাছে। এই মতো অবস্থায় ওই একজন ড্রাইভারের মেয়ের জন্য আমার আব্বা এক সময় সাহায্য করেছিলেন যৌতুকে। তো উনি ওই ঋণটা
জাস্ট ইয়ে করার জন্য এসে আমাদেরকে জানালেন যে ওনার একটা পরিচিত জায়গা আছে যেখানটায় গেলে আমার আব্বাকে সুস্থ করা সম্ভব হবে উনি মনে করেন। ওকে। তো আমার আব্বা বা আমাদের ফ্যামিলি কেউ ওই যে ওঝা কবিরাজ এগুলো বিশ্বাস করেন না। তো কি জানি লাক বাই চান্স সবাই রাজিও হয়ে গেল এবং একটা গ্রামে গেল, বেশ কয়েক কিলোমিটার দূরে একটা গ্রামে উনি নিয়ে গেল। আচ্ছা। এবং তিনি একজন মহিলা জি। কবিরাজ যে বলেন, তো উনি ওই দেশে উনি মুসলমানই ছিলেন। তো উনি আবার আল্লাহর কালাম দিয়ে অনেক কিছুই করলেন, পানি পড়ে দিলেন, তারপরে কিছু আল্লাহর কালাম জাফরান কালি দিয়ে লিখলেন, লিখে পানিতে ভিজে ওই রংটা দেখা যায় যে পানির মধ্যে মিক্সিং হয়ে গেলে আব্বাকে খাওয়ানো হলো, আমার মাকে দিয়ে এগুলো করানো হয়েছিল এবং ইনশাল্লাহ আব্বা সুস্থ হয়ে গেলেন। আমার আব্বার যখন এই অবস্থাটা ছিল তখন আমি ক্লাস 3-তে পড়ি, কিন্তু আজ অবধি আমার আব্বা জীবিত আছেন এবং আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, আমরা নিজের চোখের সামনেই দেখেছি, আমাদের চোখের সামনেই সবকিছু হচ্ছিল শুধু প্রপার্টির জন্য। ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল এটা বুঝলেন কিভাবে, মানে কে বললো আপনাকে? ব্ল্যাক ম্যাজিকটা আসলে ওই যে ডাক্তার যখন ছেড়ে দিলেন, অনেক ট্রিটমেন্ট তো করাই হলো ওখানে, তারপরে ওতে কোনো কাজ হলো না, তারপরে এইদিকে আবার এটা দিয়ে কাজ হলো। তো যে মহিলা ট্রিটমেন্ট করলেন ওনার শরীরে আবার ওই যে জিন। আচ্ছা আচ্ছা, তো উনি বলেছিলেন যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। ব্ল্যাক ম্যাজিক। এবং প্রায় আমি যখন ক্লাস 9 অথবা 10-এ পড়ি, এই ঠিক এই মাঝখানে ওই একজন সাধু বাবা এসেছিলেন, ওনাকে আমার আব্বা ভালোভাবেই চিনতেন। আচ্ছা। তো উনি আমাদের বাড়িতে আসেন, তো উনি যে সময় আসেন সেই সময় উনার হাত দুটো, যেমন হাতের আঙুলগুলো কেমন যেন একদম মানে কুকড়ে যায়, মানে সোজা করতে পারে না। তো উনি এসে আমার আব্বার কাছে আমার সামনে, তো উনি একজন সাধু ছিলেন, তো উনি আমার আব্বাকে সেই সময় ক্ষমা চাচ্ছিলেন যে উনি সাধনা করে আব্বাকে ব্ল্যাক ম্যাজিক করেছিলেন। আচ্ছা আচ্ছা, ও এই লোকটাই করেছিল ব্ল্যাক ম্যাজিক। আচ্ছা, ওনার কাছে টাকা পয়সা নিয়ে গিয়ে উনি টাকা পয়সা নিয়ে করেছেন যারা গিয়েছিলেন। তো তারপরে আব্বা তো ওই অবস্থায় সুস্থ হয়ে গেলেন এবং আমরা যথাযথ স্বাভাবিক হলাম। হওয়ার পরে তারপরে এই যে এর মধ্যে তো আমি ইন্টারে পরীক্ষার আগ মুহূর্তে, সেই সময় আমার এদেশে বাংলাদেশে আমার বড় খালার বাড়ি থাকেন, মানে যুদ্ধের সময় বড় খালু এই দেশে মানে চাকরি সূত্রে উনি এই দেশে চলে আসেন রাজশাহীতে। তো ওই খালার পুরো ফ্যামিলিটাই বাংলাদেশে এখনো। ওকে। হ্যাঁ, ওনারা তো অনেক বড় বড়। আমার খালার যে বড় মেয়ে উনি আমার মায়ের মানে একদম সমবয়সী। ওকে। ওনাদের তো যাওয়া আসা আছে ইন্ডিয়াতে। তো আমি আমার জন্য, সবাই তো টুকটাক মেয়ে থাকলে কথা বলে বিয়ের জন্য যে বিয়ে দাও, এখানে দাও, এই ছেলে আছে, এই ছেলে। তো আমার ওই খালাতো বোনরা গিয়ে আমার আব্বা মার সঙ্গে এমনি জাস্ট ফান যে আমরা নিয়ে যাই সুমিকে বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশে নিয়ে যাই, খালু আপনি কি বিয়ে দেবেন কিনা বাংলাদেশে, ওকে আমরা আমাদের ছোট বোনকে নিয়ে যাই। তা আব্বা এবং মা দুজনেই ছিলেন। ওনারা বললেন যে দেখো সবাই মিলে ছেলে তো, ওর ভাগ্যে যেখানে আছে সেখানে তো অবশ্যই হবে, আল্লাহর ইয়েতেই ইচ্ছাই। তবে যেখানে আমরা ছেলে সবাই দেখতে থাকুক, যেটা ভালো মতো পাবো আমরা সেখানেই দিব। তো এইটা আমার বোনটা সিরিয়াসলি নিয়েছিলেন। নেওয়ার পরে এসে উনি তখনই, এটা 99 সালের ঠিক ওই সেপ্টেম্বরের দিকের কথা আমি বলছি। তো এরপরে উনি এই দেশে বাংলাদেশের নাটোরে আমাদের রিলেটিভের মধ্যে একজন ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেন। আচ্ছা আচ্ছা, রিলেটিভ, দূর সম্পর্কের রিলেটিভ। একদম কথা ফাইনাল হয়ে যায় যে বিয়ে, আমাদের ওখানে বিয়ে হবে। তারপরে আমার আব্বা 2000 সালের ওই 2000 সালের জানুয়ারিতে আমার আব্বা বাংলাদেশে আসেন কিছুদিনের জন্য বেড়াতে, একাই। ওই সময় তখন আমার ওই বোনটা, খালাতো বোন বলেন যে সুমির জন্য একটা বিয়ে ঠিক করেছি, তো এই ছেলে। আমার আব্বা বললেন যে ওকে ওখানটায় বিয়ে দেওয়া মানে ওকে হাতে ধরে মেরে ফেলা হবে, কারণ ওইটা একটা গৃহস্থ ফ্যামিলি। ওকে, আপনার বাবাই কথা বললেন? হ্যাঁ হ্যাঁ, আমার বোনকে যে ওখানে তো দিলে, কারণ ও যে আদরে মানুষ হয়েছে ও একটু রান্নাও করতে জানে না, মানে এমন যে, তো ওই গৃহস্থ ফ্যামিলির মধ্যে এবং জয়েন্ট, তারা 8-9 জন ভাই বোন।
মানে জায়গা থেকে একজন পিতা হিসেবে উনি ভেবেছেন যে আমাকে কষ্ট দেওয়া হবে। উনি বললেন না, এটা হবে না, তুমি অন্য জায়গায় দেখো। তা আমার বোন জিজ্ঞেস করেছিলেন যে তাহলে খালু আপনি সুমির জন্য কোন ধরনের ছেলে মানে পছন্দ করবেন। উনি বললেন যে একজন সিঙ্গেল, মানে সিম্পল ফ্যামিলি হবে, একা মানে নিরিবিলি ফ্যামিলি, শাশুড়ি থাকবে, ছোট হয়তো দেবর ননদ একটা থাকলো, বা একটা যার একটা সিম্পল একটা ফ্যামিলির মধ্যে ওর বিয়ে দিলে ভালো হবে। তো তখন প্রস্তাবটা এদিকে গেল। কিসের প্রস্তাব দেয়? আমার সঙ্গে বিয়ের প্রস্তাব দেন। আচ্ছা, এই প্রস্তাবটা কে দিলেন? আমার খালাতো বোন। খালাতো বোন, আচ্ছা, মানে বড় খালার বাবা বড় যেরকম মেয়ে। চাইতো যে ওই ভদ্রলোকটা সেটা হ্যাঁ, এই ম্যাচ করে। জি জি, ওনার সঙ্গে ম্যাচ করে। কিন্তু আমার বাবা কিন্তু এই ছেলের সম্বন্ধেই বলেননি সরাসরি, একটা ইঞ্জিনিয়ারিং বলেছিল যে হ্যাঁ এরকম একটা এক্সাম্পল দিয়েছিলেন যে জি। এই ধরনের ছেলে আমি সুমির জন্য পছন্দ করব। Okay. তো আমার বোনটা মানে এক্সাইটেড হয়ে সরাসরি মানে এই ছেলের কাছে এই প্রস্তাব দিয়ে দেয়, ডেকে নিয়ে। তারপরে উনি একটু অবাক হন যে আমাদের বয়সের ডিস্টেন্স অনেক বেশি, আমাদের প্রায় 8-9 বছরের 8-9 বছর, ছোট okay. বড়। তো সেই জন্য সেই ক্ষেত্রে ছেলেটা তখন বলল যে মানে জোরপূর্বক বিয়ে দেওয়া হচ্ছে নাকি আসলে এটা কি সত্যি কিনা। তো আমার বোন, এটা কিভাবে সম্ভব, আমার মানে উনি বলেন, ছেলেটা বলেন যে এটা কিভাবে সম্ভব। হ্যাঁ, তো আমার বোন বললেন যে আমরা যদি রাজি থাকি, মেয়ে মা বাবা বা আমরা যদি রাজি থাকি, তাহলে তোমার কি সমস্যা বিয়ে করতে। তবুও উনি রাজি হননি। উনি মানে ছেলেটা রাজি হন? ছেলেটা রাজি ছেলেটা কে হননি। কে ছিল ফ্যামিলিতে? ছেলেটার হচ্ছে ওরা 7 ভাই বোন। 7 ভাই বোন। বাবা ছিলেন না? না, বাবা অনেক ছোটবেলায় মারা গেছেন, 2-3 বছর যখন তার বয়স ছিল সেই সময় মারা গেছেন। আর ছেলের মা মারা গেছেন 91 সালে। ছেলের মাও নেই, বাবাও নেই, ছেলে না। একা একাই। কি করেন ছেলে? ছেলে ওই সময় বিজনেস করেন? হ্যাঁ, আচ্ছা, ওকে। ওনার কাপড়ের ব্যবসা ছিল। সে কারণেই উনি আসলে এই বিষয়গুলো উনি নিজে থেকেই জানতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ। ওকে। এখন তারপরে উনি বলেন যে না, আমি এইভাবে এখনই ফাইনাল ডিসিশন নেব না, আমি তাহলে আগে মেয়ের সঙ্গে কথা বলতে যাব ইন্ডিয়াতে। আচ্ছা। আমরা তো তখন ইন্ডিয়াতে ছিলাম। তারপরে উনি যান কথা বলার জন্য আমাদের বাড়িতে। কথা বলতে গেলে তখন আমাদের প্রথমেই তো বাবা মায়ের সঙ্গে কথা বলে। বাবা মায়ের ছেলেটার নাম কি ছিল? ছেলের নাম মোহাম্মদ রবিউল ইসলাম। মোহাম্মদ রবিউল ইসলাম। তো রবিউল ইসলাম গেল আপনাদের ওখানে কথা বলার জি, জন্য? কথা বলুন বলার তারপর। জন্য গেল, এবং সে আমার খালার ছোট ভাইয়ের ফ্রেন্ড, ক্লোজ Okay. ফ্রেন্ড। তো এখন উনি গেল, কিন্তু উনি ছোটবেলায় আমি তাকে চিনতাম, জি। যেহেতু 1-2 বার দেখা হয়েছিল এবং সেটা ভাই হিসেবে দেখা হয়েছিল। আমাদের বয়স অনেক ডিস্টেন্স, কিন্তু কেউ কাউকে ওই রকম সেন্সে আমাদের ইয়ে ছিল না যে মানে লাভ সেন্স না, ভাই বোনের সেন্স। উনি আমাকে আপু বলেই সম্বোধন করেছিল আগে Okay. ছোটবেলায়। তারপরে তার দেখা হয়নি, কিন্তু তারপরে এখন উনি যাওয়ার পরে আমার বাবা মায়ের সঙ্গে কথা বলেন। কথা বলার পরে আমার বাবা মায়ের সঙ্গে পারমিশন নিয়ে আমার সঙ্গে কথা বলে একা। আমাকে বললেন যে আমি মানে এসেছি এর জন্য যে আমার কাছে বিয়ের প্রস্তাব গেছে, তা আমি এর জন্য আমি এসেছি কথা বলার জন্য। এখন তুমি কি রাজি আছো কিনা আচ্ছা, বিয়ের আচ্ছা। জন্য, আচ্ছা। হ্যাঁ, বা তোমার সম্মতিতেই কি এই প্রস্তাবটা গেল কিনা। কারণ আমি তো কখনোই ওই দৃষ্টিতে তোমাকে দেখিনি। ওকে। হ্যাঁ, আর আমার মধ্যেও ছিল না। এবং তারপরেও এটা বললেন যে আমার কি কোনো ওই দেশে কোনো অ্যাফেয়ার আছে কিনা, যদি কোনো বয়ফ্রেন্ড বা কোনো রিলেশন থাকে, বা সেই ক্ষেত্রে হয়তো বাবা মা জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেক্ষেত্রে উনি উনার তরফ থেকে বিয়েতে না করে দিয়ে উনি চলে আসবেন। ওকে। তো সেটাতেও আমার কোনো ইয়ে ছিল না। আমি তখন বললাম যে না, আমার কোনো অ্যাফেয়ার নেই, এবং আমার বাবা মা যেখানটায় আমার বিয়ে দিবেন আমার সেখানটায় আমি রাজি আছি, আমার কোনো আপত্তি নেই। উনি সেখানটায় আমাকে দুটো কথা বলেছিলেন যেটা আমার খুব ভালো লেগেছিল, যে উনি আমাকে অনেক বেশি যে কোটিপতি বা অনেক বেশি টাকা পয়সা দিয়ে সুখে রাখবেন এটা উনি করবেন না। উনি জাস্ট একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, এবং উনি জাস্ট ডাল ভাত খাইয়ে আমাকে সুখে রাখতে পারবেন ইনশাল্লাহ, এটুকু কথা দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা। এই কথাটা আমার অনেক ভালো লেগেছিল। আমার সঙ্গে কথা বলে আসার পরে উনি ফিরে আসলো। তারপর আমি ওইদিকে পরীক্ষা টরীক্ষা দিলাম। দেওয়ার পরে এর মধ্যেই আমার এই দেশে যে বড় খালার বড় মেয়ে, উনি আমার বড় বোন, খালাতো বড় বোন, উনি আমার গার্জেন হিসেবে মানে ছেলের বড় বোনের সঙ্গে জি। কথা বলছিল।
ওকে, বিয়ের ব্যাপারে, সমস্ত ব্যাপারে ওনারা কথাবার্তা বলছিল। আর সেই সময় আমাদের সঙ্গে ওইখানে সরাসরি ইন্ডিয়া আর বাংলাদেশের যোগাযোগটা খুব দুর্বল ছিল। তো আমরা সেই ক্ষেত্রে আমার আব্বা মার সঙ্গে সব কথা হতো না, কম হতো। কোনো মেসেজ গেল এখান থেকে, টেলিফোনে যোগাযোগ করতো অনেকদিন, 2 দিন 3 দিন পরে আমরা জানতে পারলাম মেসেজ বা কোনো লেটার পাঠানো হলো, তখন আমরা জানতে পারলাম যে মা বাবা জানতে পারলো যে এদেশে কি হচ্ছে আমার বিয়ের ব্যাপারে। তো তারপরে আমার আব্বা মায়ের ছেলে পছন্দ হয়েছিল। তো সেই ক্ষেত্রে আর অতটা আপত্তি ছিল না যে একটাই মেয়ে তারপরেও বাংলাদেশে দিয়ে দেব, হ্যাঁ এত দূরে, এই ইয়েটা তাদের। পরে ছেলের বোন আর আমার বোন, আমার খালাতো বোন, ওনারা আমাদের ঘটক হিসেবে কথাবার্তা এবং ডেট ফিক্সড করলেন। আমাদের মে মাসে 26 তারিখ ডেট হলো বিয়ের, 2000 সালের। তারপরে আমি বাংলাদেশে আসি 18 তারিখ। মানে বিয়েটা কি বাংলাদেশই হবে? জি, বিয়েটা বাংলাদেশই হবে, কারণ ইন্ডিয়াতে এখান থেকে গিয়ে বিয়ে করে নিয়ে আসাটা সম্ভব নয়। আচ্ছা, সবাই মিলে। আর তো এই কারণে আমাকেই আগে নিয়ে আসা হলো, আর আমার বাবা মা ভাই সবাই এলেন। আসার পরে এই দেশে আমার বড় খালার বড় মেয়ের বাড়ির থেকে আমার বিয়ে হলো। বড় খালার বাড়ি রাজশাহীতে, এবং আমার যে মানে হবু বর উনিও রাজশাহীর কাছাকাছি। তো ছেলে পক্ষের ইচ্ছা ছিল যে একটু দূরে যাতে বর সেজে যেতে পারে, একদম এই বাড়ি ওই বাড়ি। এই জন্য আমার খালাতো বড় বোনের বাড়ি পুঠিয়া, ওখান থেকে আমাদের বিয়ে হবে, এটা ঠিক করা হলো, ডিসিশনটা হলো। তারপরে তো ওই 26 মানে গায়ে হলুদ, আগের দিন গায়ে হলুদ হলো। আর এই জিনিসটা আমাদের আবার খুব সিম্পল হয়েছিল। গায়ে হলুদটা যে এখন যেভাবে ঘটা করে হয়, ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি যায়, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি আসে, এই জিনিসগুলো হয়নি। নিজেদের মধ্যেই হয়েছিল। ছেলের বাড়িটা ছেলেরা করেছে, আমরা মেয়েদের বাড়িতে মেয়েরা গায়ে হলুদ হয়েছে। আর তারপরের দিন বিয়ে, শুক্রবার ছিল সেদিন। তো ছেলেরা যাই পুঠিয়া, ওরা বর্ষে যে বিয়ে করতে যাওয়ার পরে তো আমি ওই সময় আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, দোতলার উপরে আমার বোনের বাড়িতে বারান্দায় দাঁড়িয়েছিলাম। আমি নিজে দেখলাম যে বরের গাড়ি ঢুকছে গেটে, মেন গেটে। তো তারপরে এটা বেশ মজা লাগলো যে একটা বিয়ে বর আসছে। তারপর আমাকে ঘরে ঢুকিয়ে নেওয়া হয়, আর দেখতে দেওয়া হয়নি। আর তারপরে তো বর বিয়ে হয়ে গেল আপনাদের, ইনফ্যাক্ট। ওকে, হ্যাঁ, তারপরে বিয়েটা হলো। এর আগে তো আপনার সঙ্গে তার তেমন একটা কথাবার্তাও হয়নি না, ওই যে গেছিল, ওই একবার শুধু এতটুকুই কথা, গিয়েছিল, গিয়ে দেখা করেছে। এবং আপনি তার সম্পর্কে কিছু তেমন একটা জানেনও না? না, আমি নিজে ওই ছোটবেলায় একবার যেটা দেখেছিলাম ভাই হিসেবে, এইটাই দেখেছি এবং এতটুকুই জানি ওনার সম্পর্কে। আর বিয়ের আগে যে আমার সঙ্গে কথা বলার জন্য উনি গিয়েছিলেন, সেই সময় বেশ 4-5 দিন মতন ছিলেন উনি। সে সময় আমরা সবাই মিলেই ছিলাম, আমার ভাইরাও সঙ্গে ছিল, এবং সেই সময় যা কথাবার্তা হয়েছে ওনার সঙ্গে, পার্সোনালি আমাদের তেমন কিছু কথা হয়নি। বা বিয়ের আগে বিয়ে হলো, বিয়ে হয়ে আমার নিয়ে আসা হলো শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়িতে নিয়ে আসার পরে তো বরণ করে ঘরে নেওয়া হলো, তারপর বসিয়ে মালা বদল হলো, তারপরে মিষ্টি খাওয়ানো, ইন্ডিয়ার মেয়ে বাংলাদেশে। জি, হ্যাঁ। দিয়ে হওয়ার পরে তারপরে তো রাত্রি আমাদের বিয়ে যেদিন, মাঝখানে একদিন গ্যাপ, তারপরের দিন বউ ভাত রাখা হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, মাঝখানে একদিন গ্যাপ রাখা হয়েছিল। তো বিয়ের দিন তারপরে আমার তো সেদিন বিয়ে তো হয়েই গেল, এখন তো উনি হাজবেন্ড। তো তারপর তখন এখন উনি তো একা আলাদা বাড়িতে থাকতেন, একসঙ্গে জয়েন্ট আর কেউ নেই, যেহেতু শ্বশুর শাশুড়ি কেউ নেই, তো সবাই সেটেল আপন। আমার হাজবেন্ডও সেটেল। তো এখন উনি সবাই বিদায় টিদায় নেওয়ার পরে যেগুলো আনুষ্ঠানিকতা যেগুলো শেষ হলো, বিদায় নিয়ে সবাই গেল, যে যার বাড়ি চলে গেল, সবাই আশেপাশেই, সবাই কাছে কাছে রিলেটিভ রাজশাহীতে। আর ঢাকায় আমার বাড়িতে থাকলেন হচ্ছে আমার হাজবেন্ডের খালা আপন, মানে আমার শাশুড়ি তো নেই, উনি মা হিসেবে থাকলেন। আর আমার সঙ্গে গিয়েছিলেন আমার একজন ভাবি, দূর সম্পর্কের, আমার তরফ থেকে। সঙ্গে যাই, মেয়ের সঙ্গে যাই,
তো উনি গিয়েছিলেন, ওনারা একটা রুমে থাকলেন আর আমরা হাজব্যান্ড ওয়াইফ তো একটা রুমে থাকলাম। তো তারপর রাত্রি 12টা 12:30 এরকম হবে, এর মধ্যে সবাই গুড নাইট। তারপরে ঘরে, আমি তো আগে থেকে ঘরেই ছিলাম, তারপরে ড্রেস চেঞ্জ করে দিয়েছিল আমার মামাতো ননদ, উনি ড্রেস চেঞ্জ করে দিয়ে আমাকে ফ্রেশ করানো হয়েছিল, যে বিয়ের যে পোশাক আশাক ওইগুলো বাদ দিয়ে। তারপরে যখন হাজবেন্ড ফাইনালি রুমে যাই, তো নাইটে 12:30টার দিকে আমার হাজবেন্ড ঘরে আসেন। তো তারপর আমি তখন খাটে সাজানো একটা রজনীগন্ধা ফুল আর মাঝে মাঝে গোলাপ দিয়ে একটা সুন্দর খাট সাজানো হয়েছিল, তো অনেক সুন্দর, অনেক সুইট। আর বেডশিটটা ছিল একদম মেরুন। তো আমার হাজবেন্ড বিয়ে করবে তার আগ মুহূর্তে উনি নিজের বাড়িটা নিজে হাতে সাজিয়েছেন, যে তাকে নতুন যে বউ নিয়ে আসবেন আর সুন্দর করে নিজে হাতে সাজে। এবং বিয়ের যে ওই যে সাজানোটা, বেডটা সাজানো ফুল দিয়ে, এটাও উনি নিজেও নাকি নিজেই করেছেন? না, নিজেই করেননি, লোক নিয়ে এসে যারা করে ফুল দিয়ে যারা সাজায় ওনারা ছিল সাথে, উনিও পার্টিসিপেট। ওকে ওকে, দ্যাটস ফাইন। ওকে, কারণ তো বাট এগুলো ওনাকে নিজে থেকেই করতে হয়েছে যেহেতু ওনার ওরকম কেউ ছিলেন না। হ্যাঁ, জি। তো উনি তারপরে যখন গেলেন, আমি খাটের উপর বসা, এখন উনি যে ঢুকে দাঁড়িয়েছে আমার সামনে, আর আমি মানে একেবারে অনেক আবেগে, মানে কি বলবো, যে ওনাকে সামনে পেয়ে আমি একদম জোরে উঠে খাটে বসাছিলাম, এত স্পিডে এসে তাকে আমি জড়িয়ে ধরি। কেন? এক ছিল যে উনি একদম নতুন একটা দেশে আমি এসে পড়ে গেলাম, তারপরে হচ্ছে সবাই নতুন, আর আমি তখন একদম মানে আঙুল ধরা ভাইদের হাত ধরে চলা মেয়ে থেকে হুট করে বিয়ের পিড়িতে বসে ইউ আর গেলাম। ফিলিং নার্ভাস অর সামথিং লাইক, যে ওকে অনেক ফিল করছিলেন? এটা জাস্ট আমার সেই মানে আমি স্বস্তি পাচ্ছিলাম। আমি যতটুকু বুঝতে পারছিলাম যে ব্যাপারটা এরকম হয় না যে অনেক সময় পাশাপাশি দুজন হাঁটছে, হঠাৎ করে একটা বজ্রপাত হলো, দাম করে মেয়েটা ছেলেটাকে জড়িয়ে ধরলো, মানে লাইক আপনার এনভায়রনমেন্টে এরকম ছিল যে হঠাৎ করে সবকিছু হয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছেন না, এবং ভিতরে ভিতরে একটু ইনসিকিউর ফিল করা, একটু নার্ভাস থাকা, এবং সামহাও কেউ একজন থাকলে তাকে তার হাতটা ধরা আর কি। আর এই যে শ্বশুরবাড়ির দিকে আমার মানে বাংলাদেশে উনি একমাত্র আমার পরিচিত ছিল, এবং উনি আমি কমফোর্টেবল ওনার কাছে। ওকে ওকে। কারণ এই যে বলেছিলাম, আগেই বলেছিলাম যে ছোটতে একবার একটু দেখা হয়েছিল। না, একবার না, ছোটতে, আচ্ছা, অনেক ছোটতে, তখন আমি ক্লাস 5-এ পড়ি, এই সময় ওনার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু উনি আমাকে বোন হিসেবে কিন্তু ট্রিট করেছেন। ভদ্রলোকের নামটা কি? রবি। ওকে। ইভেন উনি আমাকে ওনার যে পায়ের উপরে, এক পায়ের উপরে দেখা যাচ্ছে বসিয়ে আদর করেছে মুখে, আপু সম্বোধন করে। ওকে ওকে। হ্যাঁ, আপু কেমন আছো, আপু এসো, এটাই। ওকে। হ্যাঁ, তো সেই যে একটা বড় ভাই, আর আমাদের তো বয়সের বেশ একটা গ্যাপ আছে, 8-10 বছরের, সেক্ষেত্রে একটা ইয়ে। তো ওই একবার দেখেছিলাম, পরে আবার বিয়ের সময়, মানে বিয়ের কথা বলার সময় যখন উনি গেল ইন্ডিয়াতে, সেই সময় তো আরেকটু আবারও আর অনেক বেশি ইয়ে হয়ে গেলাম, যখন আমরা জেনে নিশ্চিত হয়ে গেলাম যে না, আমাদের বিয়ে হচ্ছে, তখন তো তার সঙ্গে আপনি গিয়ে একবারে মানে জড়িয়ে ধরলেন? হ্যাঁ, একেবারে মানে একদম জড়িয়ে। তো উনি মানে অবাক হয়ে গেছে, মানে অবাক হয়েছেন বলতে কি, যে কি হচ্ছে ঠিক বুঝতে পারছেন? বাসর রাত, হ্যাঁ, যে হাজবেন্ড ওয়াইফ হলাম, অথচ আমি জড়িয়ে ধরলাম, উনি বুঝে উঠতে পারছিল না যে আমি কি ভয় পাচ্ছি, মানে কান্না করব নাকি অনেক বেশি হ্যাপি। হ্যাঁ, অনেক বেশি হ্যাপি, উনি সেটা বুঝে উঠছে। এখন আমি আমার মন থেকে, মানে বাংলাদেশে তো একটা এত দূরে আমি চলে এলাম সবকে ছেড়ে, আমার মা বাবা ভাই সবাই চলে যাবে 7 দিন পরে, আবার ব্যাক করবে ইন্ডিয়াতে, বাংলাদেশে। তারপরে জড়িয়ে ধরলাম সামনে থেকেই, একদম সামনে থেকে ওনাকে জড়িয়ে ধরলাম। উনিও দেখলাম যে না, আমাকে উনি বেশ সাপোর্ট করলো, প্লাস মাথায় হাত বোলাচ্ছিল। ভেরি সুইট মুভ। হ্যাঁ, এবং এখানে যাওয়ার পরে প্লিজ লাইক দিতে ভুল করবেন না, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার পেজের মেম্বার হয়ে যাবেন। সুমি, আমরা যেখানটায় ছিলাম, যে সাধারণত এটা হয় না বাসর ঘরে, আমরা জানি যে ওয়াইফ খুব একটু কনজারভেটিভ থাকে এবং হাজবেন্ড
এই ব্যাপারগুলো একটু অন্যরকম থাকে। হ্যাঁ, তো বলুন তারপর কি হলো? তারপরে তো আমার হাজবেন্ড রবি, ও আমাকে দেখলাম যে বেশ সাপোর্ট করলো। সে হয়তো বা বুঝতে পারলো যে না আমি নার্ভাস। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর সে আমার শ্বশুরবাড়ির দিকের আত্মীয় স্বজন এবং বাংলাদেশেরও ম্যাক্সিমাম আত্মীয় স্বজনের চাইতে উনি আমার সবচেয়ে কাছের ছিল সেই সময়, পরিচিত। আচ্ছা। আর উনি তারপরে আমরা নামাজ পড়লাম, দুই রাকাত করে নামাজ পড়লাম। পড়ার পরে তো তারপরে উনি বলল যে আমি কিছু কথা বলবো আজকে তোমার সঙ্গে। উনি আমার সঙ্গে কিছু কথা শেয়ার করলেন, যেমন আমার ননদ যিনি, উনি বড় মায়ের মতো। হ্যাঁ, তো আমার হাজবেন্ডকে উনি মানুষ করেছে। ওকে। হ্যাঁ, তো উনি আমার হাজবেন্ডের মায়ের ভূমিকা রাখে এবং উনি আমাকে একজন গার্জিয়ান হিসেবে আমাকে বিয়ে করিয়ে নিয়ে আসে। মানে উনি যেটা বুঝালেন যে মানে আপনার ননদ উনি হলো আপনার হাজবেন্ডের এক অর্থে মায়ের মতো ভূমিকা, এবং উনি সবকিছু গার্জিয়ান এক কথায়। আর তো ওনার কথা বললো, আর ওনার একমাত্রই সন্তান ছেলে, ওনার কথা বললো যে ওরা দুজন রবির খুব কাছের মানুষ এবং তারা গার্জিয়ান, বা ছেলেটা আদরের খুব ছোট, তো তাদেরকে আমিও যেন ওইভাবেই নিই, গ্রহণ করি। আর ওদের কোনো কষ্ট হলে পরে রবিও খুব কষ্ট পাই। আচ্ছা, এটা বললো। তারপরে আমাকে বললো যে বন্ধু হিসেবে নেওয়ার জন্য সবসময় আমি যেন সবসময় তাকে বেস্ট ফ্রেন্ড হিসেবেই রাখি, আর কোনো কিছু ভেতরে থাকবে না আমাদের মধ্যে। তো সেই সবগুলো মিলিয়েই কিছু কিছু কথা উনি বললেন আমাকে সেই দিন রাত্রে। তো সেটা আস্তে আস্তে আমিও একটু, আপনার জায়গা থেকে কিছু বলার ছিল তাকে? আমার তরফ থেকে আমি কিছুই বলিনি। মানে আজকে যা বলার তুমি বলো না, সারা জীবন তো আমি বলবো, তুমি শুনবা। This is really funny and interesting thing is, এটা নিয়ে অনেক জোকও হয় যে এক রাতেই শুধুমাত্র ছেলেরা বলে এবং এরপরে সারা জীবনের জন্য তাদের মুখ চুপ হয়ে যায়, বাকি সারাটা জীবন শুধু মেয়েরা বলে। ওকে, হ্যাঁ বলুন। না, সেই দিন আসলে বলার মতন আমার কোনো ছিল না, মানে যাই হোক। তারপরে সেদিন রাত্রে তো এই কথা বলতে বলতেই আমরা এক পর্যায়ে ঘুমিয়ে পড়ি। ভোরবেলায় উঠতে হয়েছে। পরের দিন আমাদের বিয়ের গ্যাপ ছিল, বউ ভাতটা একদিন পরে হয়েছে। তো সেই গ্যাপের দিনে আমাকে আমার ননদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সকালবেলায় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমার ননদের বাড়িতে নিয়ে যাওয়া হয় পরিচিত করার জন্য সবার সঙ্গে, কারণ ওইটাই আমাদের গার্জেন, আমার ননদই এই মুহূর্তে। তো গেলাম, গিয়ে ওইখানটাই সময় কাটালাম, সারাটা দিনই প্রায় ওখানটায় সময় কাটানোর পরে সবার সঙ্গে মিট করলাম এবং আমাদের যত গেস্ট ছিল শ্বশুরবাড়ির দিকের, ঢাকার থেকে বা আশপাশ থেকে যারা সবাই গিয়েছিল, সবাই আমার ননদের বাড়িতেই ছিল এবং ননদের বাড়িতেই সবাই থাকতে পছন্দ করে। তো ওখানেই সবার সঙ্গে ভালোভাবেই পরিচয় হলো। আমি তো এমনিতেই চুপচাপ খুব বেশি, আর নতুন জায়গা, আরো বেশি কথা বলতে পারছি না। তো ওদের তরফ থেকে যে নিজেদের মধ্যে যে কথোপকথন তাদের মধ্যে বা তাদের চলাফেরা, তাদের সবকিছু মিলে মোটামুটি আমি আস্তে আস্তে যেন হ্যাঁ, আমি আস্তে আস্তে যেটা আমার আগে নার্ভাস হচ্ছিল সেই জিনিসটা আস্তে আস্তে কমতে শুরু করলো। দ্বিতীয় দিনটা শেষ হয়ে গেল, আবার ফিরে এলাম বাড়িতে। ফিরে আসার পরে আবার রেস্ট। তারপরের দিন আমাদের বউ ভাতের দিন তো সকালবেলায় উঠে আমার মামাতো ননদ, ওনার দায়িত্বে ছিল আমাকে রেডি করে কমিউনিটি সেন্টারে নিয়ে যাওয়ার জন্য। তো আমি ওই সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে আমার ননদ নিয়ে গেল পার্লারে। আর আমার হাজবেন্ড উনি তো নিজের যেহেতু একা, সেজন্য ওনার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট ওনাকেই দেখতে হচ্ছিল, তো অনেক ব্যস্ত ছিল। তো ওই দিন প্রথম বউ ভাতে গিয়ে বসলাম। বসার পর ওখানে তো বউ সেজে বসা, সবাই আসছে দেখতে এক এক করে। তো দুটো আমার ওইখানকার একটা সুন্দর কথা আমার খুব প্রিয়, সেটা হচ্ছে দুজন বাচ্চা ওই 6-7 বছরের, একটা দুজনের 1 বছরের গ্যাপে, 2 ভাই বোনরা গেস্টের মধ্যেই। তো ওরা দুজন এসে আমাকে দেখার পরে বললো যে ওয়াও, একটা পুতুল। এই বাচ্চা মেয়েরা, ছেলে মেয়ে বলেছে, এই জিনিসটা আমার খুব টাচ করেছিল। তারপরে
আবার তো বাড়ি ফিরে গেলাম, সংসার জীবনটা শুরু হলো। সংসার জীবনে এবার সেই দিন রাত্রেবেলা আমরা গেলাম ননদের বাড়িতে, ননদের বাড়ি থেকে ফিরে রাত্রে বাড়ি। তার পরের দিন থেকে আমাদের প্রথম স্টার্ট হলো সংসার জীবন। ওকে, একই বাড়িতে শুধুমাত্র আপনি এবং আপনার হাজবেন্ড? আমি, আমার হাজবেন্ড, আর সেই দিন আর কেউ নেই আমাদের বাড়িতে। মানে এটাই রিয়েল লাইফ ইনফ্যাক্ট। ওকে, সকালবেলা, পরদিন সকালবেলা ও একটু বেরোতে হবে তাকে, তো সেখানে নাস্তা টাস্তা বানিয়ে আমি রেডি করে দিই। খেতে বসে সবার আগে মানে প্রথম যে খাবারটা ওটা আমাকে খাইয়ে দেয়। আচ্ছা আচ্ছা, সুইট মোমেন্ট। মানে নিজে খায় না আগে, সে নিজে আগে আমাকে খাইয়ে দেয়, তারপর সে নিজে। কত বছর হলো বিয়ে হয়েছে আপনাদের? 15 বছর। 15 বছর। ওই দিনের কথা সব মনে আছে? 2000 প্রথম খাবারটা আপনাকে খাইয়ে দিয়েছিল সেটা মনে আছে? আমাকেই খাইয়ে দিয়েছিল। এবং আসলে মেয়েরা কোন জিনিসগুলো লক্ষ্য করে, ইটস ভেরি ইন্টারেস্টিং। ওকে, মানে আমাকে মুগ্ধ করছিল এটাতে যে সে নিজের প্রথম যে দানাটা সেটা নিজে না খেয়ে আমাকে খাইয়ে তারপর সে নিজে খাবে। এই জিনিসটা আমার কাছে অনেক মুগ্ধ করেছিল। তো বিজনেস করতো, রাইট? হ্যাঁ, বিজনেস করতেন। ওকে, তো এভাবে নিত্যদিনের যে জীবনটা শুরু হলো আমাদের, এর মধ্যে ছোটখাটো এই ঘরের মধ্যে থাকলে সে আমাকে ফিল করছে এটা বোঝা যায়। সে রোমান্টিক গান শুনতে অনেক পছন্দ করতো। ওর যেটা পছন্দ আমারও সেটা পছন্দ। বাহ। হ্যাঁ, একটা গান সে শুনছে সেটা আমারও অনেক প্রিয়। সে ইন্ডিয়ান হিন্দি, বাংলা, হ্যাঁ ইংলিশ মাঝে মধ্যে শোনে, কিন্তু এই গানগুলো সে শোনে রোমান্টিক সবই। আর একটা গান মাঝে মধ্যে আস্তে আস্তে সেও ফ্রি হচ্ছিল, আস্তে আস্তে একটা গান গুনগুন করে আমার আশেপাশে, যে ওই যে আছে না একটা গান, কি যেন কথাটা, মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে। ওকে ওকে, বিউটিফুল সং। হ্যাঁ, এই গানটা সে আমার আশপাশে গুনগুন করে। হ্যাঁ, এইভাবে একটু চলতে ফিরতে হয়তো একটু গালটা টিপে দেয় একটু। তো আর বাড়িতে থাকলে, বাড়িতে ফিরে এলে, বাইরে থেকে যখন ফিরে আসে সে তখন এসে প্রথমে তো আগেই খোঁজ নেয় যে কি খবর, কেমন আছো, বেশ আদরের স্বরে। আর তারপরে ঘরে বসে আমি একটু দূরে থাকি, কিন্তু সে দেখা আমাকে ডাকে, কাছে এসে বসো। হ্যাঁ, আর শুলে সবসময় আমাকে সে তার বাহুতেই মাথাটা রেখে নেয়। একটা জিনিস বুঝতে পারছিলাম, যেটা যে আপনাদের মধ্যে একটা চমৎকার রকমের আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে, একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে, যেটা আমরা সাধারণত দেখি যে বিয়ের আগে একটা প্রেম থাকে, কিন্তু সেটা বিয়ের পরবর্তীতে আপনাদের মধ্যে গ্রো করছে, which is really good. Okay, তারপর জিনিসটা সব ক্ষেত্রেই কিন্তু একটা আদর ভাবটা কিন্তু এখনো বেশি। Oh, that's good, that's good. হ্যাঁ, আদর ভাবটা তার তরফ থেকে। আর আমিও সবকিছু ব্যাপারে তার ছোট ছোট মোমেন্টস গুলোতেই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। বাহ। এই করতে করতে প্রায় আমাদের 2 মাস মতো গেল। তারপর হঠাৎ করেই আমার মেজো ভাই মারা যায়। তো আমি মেজো ভাই মারা যাওয়ার 4-5 দিন পরে নিউজটা পাই। টেলিফোনে যোগাযোগ হতো, তো টেলিফোনে যোগাযোগের জন্য মানে সময় মতো নিউজটা পাইনি। বলা হচ্ছিল যে তোমার ভাই খুব অসুস্থ, মেজো ভাই হসপিটালে ভর্তি। মানে আমার ভাইটার অ্যাজমা ছিল ছোটবেলা থেকে, অনেক শিশুকাল থেকে, এবং এটা প্রকোপ আকারে হতো। আচ্ছা আচ্ছা, ওই টপিকটা নিয়েই আমাকে কথাটা বলা হয়েছিল যে তোমার ভাইয়ের এরকম অ্যাজমা হয়েছে, ও এত সিরিয়াস যে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, তুমি দোয়া করো, হয়তোবা সে ফিরবে কি ফিরবে না। এইভাবে আমাকে টাচ দেওয়া হয়েছে ধীরে ধীরে। তারপরে আমি এক সময় কেন জানি না, কিন্তু মন থেকে আমি ফিল করছিলাম যে আমার ভাইটা হয়তো মারা গেছে, আর বলছে না। কিন্তু কেন আমার অনুভূতিটা হয়েছিল আমি নিজেও জানি না। তো আমার ভাগনা ও মোটরসাইকেলে করে, আমার মন খারাপের জন্য মোটরসাইকেলে করে একটু রাজশাহী ইউনিভার্সিটির দিকে ঘোরাতে নিয়ে যাই। আচ্ছা, তো ওকে আমি বলছিলাম যে জানো তো আমার ভাই হয়তো মারা গেছে, আমার মনে হচ্ছে, কিন্তু সবাই বলছে অসুস্থ, আমার মনে হচ্ছে মারা গেছে। আচ্ছা, তো তারপরে ও কিছু বলল না, বাড়িতে এসে জানিয়েছে যে মামি তো জেনে ফেলেছে, বুঝতে পেরেছে। তখন সবাই মিলে বসে আমাকে বলা হলো যে হ্যাঁ তোমার ভাই মারা গেছে, কিন্তু আমরা বলিনি কারণ তুমি তো কাঁদতে পারো না, কোথাও শকের মধ্যে চলে যাও, কারণ ওটা খুবই আমার অনেক বেশি প্রিয় ভাই ছিল।
আচ্ছা আচ্ছা। তো এই কারণে যে শখে চলে যাব দেখে আমাকে বলা হয়নি যে তোমাকে সরাসরি নিয়ে যাওয়া হবে ওই দেশে। ওকে। তো তারপরে আমরা 9 দিন পরে যেতে পাই। আমার পাসপোর্ট হয়ে আসার কারণে দেরি হয়েছিল দেখে আমরা 9 দিন পরে আমরা ইন্ডিয়া যাই। আচ্ছা। রবি নিয়ে যাই আমাকে ইন্ডিয়াতে। ওকে। আমার ভাই মারা যাওয়ার 9 দিন পরে। তো ওইখানে গিয়ে তারপরে আস্তে আস্তে ওখানে বেশ 15 দিন মতন ছিলাম, 15-16 দিন এরকম ছিলাম আমরা ইন্ডিয়াতে আমাদের বাড়িতে। এই সময়টাই আমি আর রবি অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছি। তো ওই সময়টা তো বেশ রিল্যাক্সেও ছিল দুজন। তো এইখানটাই আমার হাজবেন্ড আমাকে বোঝাচ্ছিল একদিন বসিয়ে বোঝালো যে দেখো তুমি হয়তো আমার সঙ্গে অনেকটা মানে লজ্জা পাও বা নিজেকে হয়তো গুটিয়ে রেখেছো, সবকিছু মিলেই তোমার মধ্যে একটা জড়তা, বা তুমি আমাকে খুলেও কিছু বলো না, হয়তো দুঃখ পেলেও সেটা চেপে রাখো, আর কোনো ভালো কথা হয়তো বলো না। কিন্তু এরকম হলে পরে তো আর জীবন চলবে না। এখন আমরা তো বিয়ের বন্ধনে আবদ্ধ, তা এখন আমাদেরকে দুজনকেই খোলামেলা হতে হবে, দুজনকে শেয়ার করতে হবে কথাবার্তা। এটা যদি না হয় তো দেখা যাবে আমি আমার তরফ থেকে আমি খুব এনজয় করছি লাইফে, তুমি বোর ফিল করছো বা তুমি একটা মানসিক ভাবে নির্যাতিত হচ্ছ। এটা হতে পারে, কিন্তু সেটা তোমাকে একটু খোলামেলা হতে হবে। তোমার কোনো কষ্ট হলে সেটা আমাকে বলো, বা তোমার যদি কোনো চাওয়া পাওয়া থাকে সেটাও আমাকে বলো। এবার সে অনেক বুঝিয়েছিল, তো সেটা বেশ ভালো লেগেছে। আস্তে আস্তে এর মধ্যে তো আমিও আস্তে আস্তে তাদের আচার আচরণে আমিও অনেকটা সহজ হয়ে গেছি। কিন্তু আমি যেহেতু অতিরিক্ত কম কথা বলি, সেই জন্য তাদের মনে হচ্ছিল যে আমি বোধহয় কষ্টে আছি। কিন্তু ন্যাচারালি আমি খুবই কম কথা বলি। যাকে এরপরে আমার যখন বিয়ের কথাবার্তা হয় সেই সময় আমার হাজবেন্ড আমাকে কথা দিয়েছিল যে সে আমাকে বিয়ে অনার্স করাবে। আমি চেয়েছিলাম যে অনার্স পাশ করে বিয়ে করব, বিয়েতে রাজি, তো অনার্স করার পরে কমপ্লিট করার পরে। কিন্তু উনি বলেছিল যে না, যদি রাজি থাকো তাহলে এখনই আমি পড়াবো, তোমাকে পড়তে চাও এটা কোনো ব্যাপার না, এটা আমিও পছন্দ করি, তো এটা আমি নিয়ে গিয়ে আমার কাছে রেখেই পড়াতে চাই। আচ্ছা, তো যদি তুমি রাজি থাকো তাহলে বিয়ে এখনই হবে। ওই জিনিসটা কিন্তু উনার মাথায় ছিল। আর তো এর মধ্যে আমি যখন যাই 2 মাস পর, তখন ওই দেশে আমাদের আবার ওই ইন্টারের রেজাল্ট বের হয় ঠিক ওই সময়টাই। তো এই সময় তখন ওই রেজাল্টটা সার্টিফিকেটও হাতে পেয়ে গেলাম, বেশ একটা সুযোগ পেয়ে গেলাম। তো ওই সার্টিফিকেট তুলে নিয়ে আমরা আবার ফিরে আসি দেশে। দেশে ফিরে আসার পরে উনি আমার হাজবেন্ড নিজের চেষ্টায় রাজশাহী মহিলা কলেজে আমাকে ভর্তি করলো পড়াশোনার জন্য। ভর্তি করলো, তবে আমার কোনো ইচ্ছা ছিল না, কারণ আমি এই দিকটাই আবার হালকা পাতলা ভাবে কানে আসছিল যে তারা বউকে চাকরি করাবে না, হ্যাঁ পছন্দ করে না, সাংসারিক একটা মেয়ে চাই। সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছিল যে থাক, আর কি হবে পড়ে টড়ে। তো কিন্তু এটা সম্পূর্ণ রবির প্রচেষ্টা ছিল যে আমাকে পড়ানোর ব্যাপারটা। ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে তারপরে তো পড়াশোনা শুরু হলো, রেগুলার ক্লাস করি। তো এই সময়টাই রবি আমাকে অনেক করেছে, সাপোর্ট দিয়েছে, মেন্টালি সাপোর্ট। এবং যে আমি তখন সব আস্তে আস্তে শান্তশিষ্ট বা সব যাই হোক, তার জন্য সবাই পছন্দ করতে লাগলো। আমি আস্তে আস্তে সবার আশপাশ, সবার আত্মীয় স্বজন সবারই প্রিয় হতে শুরু করলাম। এর জন্য ম্যাক্সিমাম দিনেই আমার বাড়িতে সন্ধ্যাবেলায় গেস্ট থাকতো। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ যে একা, আমরা সময় পেতাম একদম রাত্রি 12টার পরে, যে নিজেদের গল্প, নিজেদের যে দুষ্টুমি যাই হোক সবকিছু রাত্রি 12টার পরেই সময় পেতাম আমরা। এখন ওনার সমস্ত কিছু ব্যাপারই আমাকে আস্তে আস্তে মুগ্ধ করতে শুরু করলো। হ্যাঁ, তো এখন আচ্ছা আমার ক্লাস শুরু হলো, তখন পড়াশোনা, পরীক্ষা, এগুলো এর মধ্যে সবকিছু তো
ওই পড়াশোনার সময় সে আমাকে অনেক সাপোর্ট করেছে এবং হেল্প করেছে, যেমন ওই সন্ধ্যা টন্ধ্যার ব্যাপারে সবসময় দেখা যায় বাসায় কেউ না কেউ গেস্ট থাকেই, পড়াশোনায় ব্যাঘাত ঘটতো হয়তো, কিন্তু রাত জেগে পড়ার জন্য সে অনেক আমাকে ইয়ে করতো, হেল্প করতো। আমি রাত জেগে পড়ছি, সে ঘুমায় না, সে আমার জন্য কফি বানিয়ে একটু পরপর কফি বানিয়ে এনে দেয়, বা একটু হরলিক্স করে এনে দিল, বা খোঁজ নেয়, কিন্তু সে কিন্তু ঘুমায় না। আমাকে পড়তে দিয়ে সে পাশের রুমে টিভি দেখে, কিন্তু তবুও জেগে থাকবে আমি যতক্ষণ পড়ছি। তুমি পড়ো, আরো পড়ো যদি আমি পড়তে চাই। তো এভাবে তার ইয়ের জন্যই মানে বেশ আমার ইয়েটা পাওয়া। তারপরে পরীক্ষা হলো, পরীক্ষার পরে তো রেজাল্ট যেদিন, আমি তো রেজাল্টে আমি ভয়ে যাইনি রেজাল্ট দেখতে, যে একে তো শ্বশুর বাড়িতে আবার পড়াশোনার তো যদি খারাপ রেজাল্ট হয় তাহলে তো একদম বদনামে শেষ থাকবে না। কিন্তু রবি যাই, গিয়ে এসে রেজাল্ট দেখে, কিন্তু সেকেন্ড ক্লাস পেয়েছিলাম, মার্ক ভালো ছিল। ও রেজাল্টটা দেখেই ফেরার পথে সে আগেই ফোন করে জানাই, তার বোনকে জানাই সবার প্রথমে, তারপর আমাকে বলে তো তার চোখে পানি। হ্যাঁ, সে এত খুশি যে তার চোখে পানি, সে কাঁদছে। তারপরে ফিরে এসে খুশিতে একদম অনেক মিষ্টি বিতরণ করেছিল। তো তার এর মধ্যে 2 মাস যাওয়ার পরের মধ্যে আমার আপনাদের সম্পর্কে 2 মাস, হ্যাঁ, তারপর এর মধ্যে আমি একদিন মুখে বলতে পারি না তাকে ভালোবাসার কথা বা এটা সেটা, মুখে অতটা বলতে পারি না দেখে একদিন করলাম, তার জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার জন্য আমি কম্পিউটারে রেকর্ড করলাম আমার নিজের তার প্রতি যে ফিলিংস, এটা কম্পিউটারে রেকর্ড করলাম যে সে আমার জন্য কি, হ্যাঁ, কতখানি সে মূল্যবান, এইগুলো। হ্যাঁ, এটা সে আমার এক কথা বলতে গেলে অভিভাবক, তারপর সে আমার মানে অনেক প্রিয়, বা এটা যত কিছু আমার মনের মধ্যে ছিল আমি সুন্দর করে গুছিয়ে তার জন্য রেকর্ড করে রাখলাম, যে সে এসে কম্পিউটার খুলবে তো গান শোনার জন্য, জানি তো খুলে সে রেকর্ডিংটা পাবে। সে সেটাই পেয়েছিল, এবং সেটা শুনে এত মুগ্ধ হয়েছিল যে মানে আমি যে স্বাভাবিকভাবে কথাই বলতে পারি না, সে এত রোমান্টিক ভাষায় তার জন্য কমেন্টস করেছি। এটা শুনে সেও আবারও চোখে পানি। বিউটিফুল। আমরা সাধারণত যেটা দেখি যে বিয়ের পরে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হলে নাকি অনেক সময় লাভ নাকি সেখানে থাকে না, আন্ডারস্ট্যান্ডিং একটু সমস্যা হয়, বাট this couple is truly different from the other one. Yeah, that's really good. বলুন তারপরে উঠে এসে যে অবাক হয়ে অনেক কিছু আমাকে বলছে যে তুমি বলতে পেরেছো, বা সেটা আবার জড়িয়ে ধরে খুব আদর করলো বেশ। তো আমারও অনেক ভালো লাগলো। আরো গিফট ছিল, এবং জন্মদিনে তার জন্য আমি নিজের থেকেই তার মন পছন্দের খাবার টাবার রান্না করে রেখেছি, সেগুলো দেখেও অনেক সারপ্রাইজ, যে তুমি কি করে বুঝলে যে আমার এগুলো পছন্দ। এটা আমি এগুলো যে ভেতর অ্যারেঞ্জ করব, এটাও সে হয়তো আশা করতে পারেনি। তবে একটা জিনিস আছে কি, সে আজ অব্দি আমার বার্থডে সবসময় ভুলে যায়। কিন্তু পরবর্তীতে খুব সরি বলে, এবং পরবর্তীতে সে আমাকে যেটা তার গিফট দেওয়ার কিছু, সেগুলো সে নেয়। এইটাই। তো এর মধ্যে আমার বিয়ের 2 মাস কি 2.5 মাসের মাথায় আমার একটা শারীরিক সমস্যা হয় হঠাৎ করে হয়। আমি ভালোই ছিলাম 2-2.5 মাস পর্যন্ত, বেশ ভালোই জীবনযাপন চলছিল, আমরা দুজন খুব সুখী, দুজনকে নিয়ে অনেক সন্তুষ্ট, অনেক সুখী। তো এর মধ্যেই আমার শারীরিক একটা সমস্যা হয়। তো সেটা হচ্ছে ব্লিডিং হতে লাগলো। পিরিয়ড যেভাবে হয়, পিরিয়ড হলো, কিন্তু ওইটা আর বন্ধ হচ্ছিল না, কন্টিনিউ হলো প্রায় বিয়ের 2-2.5 মাস পরে হঠাৎ করে এরকম। হ্যাঁ, হঠাৎ করে এরকম হয়েছে। তো পিরিয়ড শুরু হওয়ার পরে এটা আর বন্ধ হচ্ছিল না, কন্টিনিউ হচ্ছিল প্রায় 25 থেকে 30 দিন মতন হয়ে গেল। তো এটা আমি আবার আমার যেটা জানাতে হবে এই জিনিসটাও আমি বুঝে উঠতে পারছিলাম না, হচ্ছে কেন নিজের মনে মনে ইয়ে করছি, কিন্তু রবিও ভাবছে যে এটা বোধহয় হয়,
বিয়ের পর হয়তো বা কোনো হরমোন চেঞ্জের জন্য হতেও পারে এইরকম। তারপরে এক সময় আমার ননদ আসে আমাদের বাড়িতে, তো ননদ এসে তখন দেখে মুখ চোখ একটা শুকনো ভাব বা এটা সেটা, তো উনি কোনোভাবে ফিল করতে পারে। ওকে, তারপর উনি সমস্যা জিজ্ঞেস করলে আমি বললাম যে এরকম প্রায় 1 মাস যাবত এরকম হচ্ছে ব্লিডিং, তো এটা উনি বললো যে না এটা কোনো সমস্যা নেই, তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি রবিকে বলে দেবো, ও ডাক্তারের কাছে নিয়ে যাবে, তুমি বলতে যদি না পারো। উনি যখন আমাদের বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় আমার সামনে না, উনি রাস্তায় গিয়ে বলেছে যে সুমি একটু সমস্যার মধ্যে আছে, ওর একটু প্রবলেম হয়েছে, তো তুই একটু ডাক্তারের কাছে নিয়ে যাস। উনি এটা টাচ দিয়ে গেল। তখন রবি এসে বললো যে এটা সমস্যা হয়েছে, তুমি আমাকে বলনি, তুমি কি বুঝতে পারছিলে যে তোমার এটা সমস্যা হচ্ছে? তা আমি বললাম যে না, আমিও ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু সন্দেহ হচ্ছিল যে কেন হচ্ছে এতদিন যাবত। ওকে, তারপরে আস্তে আস্তে উনি আমাকে সঙ্গে করে নিয়ে যাই ডাক্তারের কাছে। তখন আমরা রাজশাহীতে ছিলাম। ওখানে ডাক্তারের কাছে নিয়ে গেলে ওখানে টেস্ট হয়, আল্ট্রাসাউন্ড করা হয়, ব্লাড টেস্ট করা হয়, সবকিছু করার পরে তখন ডাক্তার বলল যে এটা কোনো ব্যাপার না, এটা পলিসিস্টিক চেঞ্জ বলল ডাক্তার। তো এটা ওর বললো ম্যাচুরিটি একটু সময় লাগছে, কিন্তু এটা ঠিক হয়ে যাবে, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। আর ওর তারপর আমাকে ওষুধ দেওয়া হয় একটা, আর কোনো কিচ্ছু না, জাস্ট একটা ওষুধ, নরম্যান্স একটা নাম ওষুধ একটা দেওয়া হয়, বলে এইটাও কন্টিনিউ করুক। এটা কন্টিনিউ করার পরে আমরা চলে এলাম এবং এটা কন্টিনিউ করলাম বলতে ওই 21 দিন মতো দেয়, ওষুধটা দিয়েছিল। প্রথম 21 দিন খেতে হবে, মাঝখানে গ্যাপ দিয়ে 7 দিন গ্যাপ দিয়ে আবার 21 দিন খেতে হবে, এভাবে 3 মাসের জন্য ওষুধটা দিয়েছিল। তো এটা ওষুধটা কন্টিনিউ করতে আমি সেই সময় আবার ভালো থাকছিলাম। ওকে, কিন্তু ওষুধ ছেড়ে দিলেই আমি সমস্যায় ভুগতে থাকি, ওষুধ ছেড়ে দিলেই। ডাক্তার চেঞ্জ করছি, এই ডাক্তার না তো ওই ডাক্তার, আরেক ডাক্তারের কাছে গেলাম, উনি আবার আমাকে ওই বার্থ কন্ট্রোল পিল দিল 3 মাসের জন্য। তো ওইখানটাই তখন আমাদের সন্দেহ হলো যে আমরা বললাম ডাক্তারকে, ওইটা প্রশ্ন করেছিলাম যে এটা কেন, মানে আমরা তো বেবি বন্ধ রাখতে চাচ্ছি না। হ্যাঁ, তো ডাক্তার বলল যে আসলে এটাও একটা হরমোনের কাজ করে, এই 3 মাসের যদি কোর্সটা করে ও, তাহলে মানে পিরিয়ডটা মানে রেগুলার হয়ে আসবে। আচ্ছা, তো এটা করুক, এটা ভয়ের কিছু নেই বা কোনো সমস্যা হবে না এটাতে। ওইটা আবার করলাম, এটার পরেও আবার ওষুধ ছেড়ে দিলেই আমার সমস্যাটা শুরু হয়ে যায়, ভালো থাকি না। আর তারপর এরপরে এই করতে করতে আস্তে আস্তে আবার ঢাকায় এলাম, ঢাকার দিকে দেখানোর জন্য ট্রিটমেন্টের উদ্দেশ্যে শুধু ঢাকায় আসি। ঢাকায় এসে ডাক্তার দেখায় একজনকে, ওই একই ওষুধ, কমন ওষুধ দেয়, ডাক্তার চেঞ্জ করার পরেও একই ওষুধই আমাকে দেওয়া হয়, এর উপরে কখনো দেওয়া হয়নি ইনজেকশন বা আর কিছু, বা অন্য কোনো অ্যাডভাইসও ডাক্তার করেনি। ওকে, প্রিয় শ্রোতা, আমরা জায়গাটা ছোট্ট একটা বিরতি শোনা আমার চালু ছিল, আর ফ্যামিলিগতভাবে তেমন বাইরের কাউকে জানানো হচ্ছিল না যে আমার অসুখ। বাইরের লোকজন জিজ্ঞেস করলে, মানুষজন তো বিয়ের পরেই একটা ইয়ে থাকে যে কবে বেবি হবে, এটা একটা। আর যেহেতু আমরা একদম একা দুজন, আর তো এজন্য আমার হাজবেন্ড সবসময় আমাকে বললো যে না, এটা বলার এখনই দরকার নেই, বললো যে না আমরা কয়েক বছর পরে বেবি নেব, এটা বলো। আর মানুষের প্রশ্নের সম্মুখীন হতে পারে, নানান ধরনের কথা আসতে পারে, তো ও বলল যে না, এটা বলা দরকার নেই। তো আমরা এটাই বলে কাটাতাম যে না, আমরা পড়াশোনাও করছিলাম পাশাপাশি, তো এটা মানুষজন বিশ্বাস করতো যে আচ্ছা ঠিক আছে, এখন পড়াশোনা করছে, তো হয়তো কয়েক বছর পরে নেবে বেবি। তো আমার সমস্যাটা সম্পূর্ণ আমাদের ভেতরেই ছিল, আমার ননদ আর আমার হাজবেন্ড, আমরা জানতাম শুধু। এর মধ্যে আমার হাজবেন্ড আমার দিকটাই খুব খুব মানে ধৈর্যশীল এবং সহনশীল আমার প্রতি। তার মধ্যে কোন রকম এত যে আমার সমস্যা, শারীরিকভাবে আমি সবসময় অসুস্থ থাকছি বা কিছু, কিন্তু তার মধ্যে কখনোই দেখি না যে সে বিরক্ত বা তার মধ্যে উফ পর্যন্ত একটা শব্দ শুনি না। বরঞ্চ আমি কোনো সময় দুঃখ
করলে, আমি যদি কোনো সময় বলি যে আমার এরকম সমস্যা হচ্ছে বা এই সেই, মন খারাপ করলে সে সব সময় এই কথাটা বলে, এটা তো আমারও হতে পারতো, তাহলে কি তুমি আমাকে দেখতে না? তো এই যে সাপোর্টটা মানসিক ভাবে, এটা আমি অনেক অনেক পেতাম। Okay. এইরকম আমার ননদও সেই সময় বলতো যে না, এটা কোনো ব্যাপার না, অনেকের দেরিতে ইয়ে হয়। আর এমনিতেই যে ডাক্তার যেটা বলতো যে ওর কনসিভ করলেই ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে, ডাক্তার এটা বলতো? হ্যাঁ, Okay. সব সময় যে ডাক্তারের কাছে যাই, ডাক্তার একই ট্রিটমেন্ট দিত এবং ডাক্তার এটাই বলতো, কারণ আমার টেস্টে কিছুই ধরা পড়ছিল না। তো এভাবেই চলছিল, ডাক্তারের ওষুধপত্র খেয়ে, আর এদিকটাই তো পারিবারিক জীবনটা তো চলছে সমানে। এর মধ্যে যে সবকিছু স্বাভাবিকই আছে, কিন্তু আমার হাজবেন্ডের দিক থেকে কোনো নেগেটিভ আমি কিছু দেখতাম না কখনোই। সে ওই অবস্থাতেই আমাকে, আমার অসুস্থ থাকলে সে বাড়ির কাজে অনেক সময় হেল্প করেছে আমাকে। তো এভাবে চলতে চলতে এক সময় আমার হাজবেন্ড বিজনেসে অনেক বড় লস খাই। ওকে। তো এটা হয়েছে যে তার যারা সেলসম্যান ছিল বা যারা ওই যে থাকে না, কি বলবো, যাই হোক, খুব পরিচিত কাছের লোকজন, এরাই ভেতর ভেতর থেকে আমার হাজবেন্ডকে একদম ইয়ে করে ফেলেছে, লসে ফেলেছে। তো এই জিনিসটা যেহেতু খুবই কাছের লোকজন ছিল, আমার হাজবেন্ড খুব বেশি বিশ্বাস করত তাদেরকে, তখন উনি সিদ্ধান্ত নেয় যে না, সে বিজনেস ক্লোজ করে দেবে। ওকে। তো বিজনেস ক্লোজ করে দেয়। আমার তো এদিকটাই পড়াশোনা চলছিল, আমি বিএ অনার্স পাশ করে ওদিকে রাজশাহী কলেজে মাস্টার্সে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম। কোন সাবজেক্টে? রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স। ওকে। তো সেই সময় আমাদের হাতে আর কোনো অপশন ছিল না, আমি চলে আসি সরাসরি ঢাকাতে। ঢাকায় এসে আমার মামা আছে ঢাকায়, তো আমার মায়ের খালাতো ভাই উনার কাছে আসে, উনি গার্মেন্টস এর ইডি, উনি আমাকে একটা বাইং হাউসে রেফার করেন। আমার ইন্টারভিউ হয়, ইন্টারভিউ হয়ে প্রথম জব আমি পাই। তো তখন উনি আগে তো ওনার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, জব এক্সপিরিয়েন্স ছিল না। তো ওনার সেই সময় তো আর নতুন ভাবে যে একটা নতুন ছোট্ট পোস্টে ঢুকে এক্সপিরিয়েন্স নেবে, এরকমও কোনো ইয়ে পাওয়া যাচ্ছিল না, রাস্তা পাওয়া যাচ্ছিল না। তো আমি একাই আমার ইয়েটাকে চালিয়েছি, সাপোর্ট দিলাম। আমার হাজবেন্ড সেই সময়, আমার হাজবেন্ড আর আমার পাশে, তখন আর আমরা কাউকে গার্জিয়ান হিসেবে খুঁজে পাই না সেই সময়টা। তা আমরা দুজনের জন্য সেই সময়। তো এই সময়টাই আমাদের খারাপ সময় গেলেও আমরা দুজনকে অনেক কাছে থেকে চিনেছি। আমাদের আর্থিক সমস্যা হয়েছে, কিন্তু আমরা মানসিক ভাবে আবার আরো বেশি মজবুত হয়েছি দুজনের প্রতি। আমার হাজবেন্ড তো খুব মানসিক ভাবে ভেঙে পড়েছিল, কিন্তু আমি জব করে সে তো আমার চাইতে 10 বছরের বড়, তো সেইখানটায় তাকে একটা সম্মান বোধটা আমার তার প্রতি ছিল। জব করছি, স্যালারি পাচ্ছি, স্যালারিটা পেলে আমার কাছে নিজের কাছে না রেখে আমি আমার হাজবেন্ডকে দিয়ে দিতাম পুরোটাই। কিন্তু উনি নিতে চাইতো না প্রথমে, যে না তোমার কাছে রাখো। ফার্স্ট স্যালারি যেটা আমি হাতে পেলাম, সেটা আমি নিয়ে এসে পুরোটাই আমি তার হাতে তুলে দিয়েছি। তো মানে এটা কেন করলেন আপনি? না করলেও তো পারতেন। হ্যাঁ, না করলেও পারতাম, কিন্তু আমি চাচ্ছিলাম যে তার যেন সম্মান বোধ, তার প্রতি যে আমার সম্মান বোধ, এই জিনিসটা যেন সে অনুভব করতে পারে। তারপর প্রথম স্যালারিটা ওর হাতে দেওয়ার পরে সে অনেক অনেক খুশি হয়েছিল যে আমি এটা করেছি। এরপরে ও নিতে না চাইলেও আমি জোর করে দিতাম, এবং অনেক সময় বোঝাতাম না এই জিনিসটা যে আমি তাকে এইটার জন্য দিচ্ছি, যাতে সে মন খারাপ না করে, যাতে সে এটা আমার কাছে যেন তাকে 100 টাকা তার লাগবে, তাকে আমার কাছে যেন চাইতে না হয়। আপনার হাজবেন্ডের মাথায় কাজ করতো না কিভাবে আর্ন করা যায়, একটা টেনশন? হ্যাঁ, উনি তো ওনার সাইড থেকে চেষ্টা করতোই, কিন্তু সেই সময় পারছিল না। প্রায় 3 বছর যাবত আমাদেরকে, মানে আমি যেহেতু অসুস্থ হয়ে গেলাম, তো আমার অসুস্থতার কারণে হয়তোবা ফ্যামিলি থেকে হয়তো আস্তে আস্তে সরে যাওয়ার চেষ্টা করছিল।
আবার রবিও যেহেতু পুরোপুরি লস খেয়ে গেল ইয়ে থেকে বিজনেসে, তো কে আর এভাবে মানি দিয়ে তো কেউ হেল্প করতে চায় না। আমার হাজবেন্ড আবার এক পর্যায়ে জব পাই, একটা ফ্যাক্টরিতে ম্যানেজার জব পাই। জি। তো তারপর দুজন তো আবার ব্যস্ত মোটামুটি ইকোনমিক সোর্স হয়ে গেল। আর এই সময় দুজন ব্যস্ত ছিলাম, কিন্তু তারপরেও দেখা যায় দুজনকে অনেক হেল্প করি। আমার হাজবেন্ড ওই দিক থেকে আমাকে অনেক হেল্প করে, যে বাসায় এসে সে আমাকে রান্না বান্নায় হেল্প করেছে, এতটাই হেল্প করে। কিন্তু আমার শারীরিক প্রবলেমটাও কিন্তু ওই দিক থেকে আবার বাড়ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এখন ওই সময়টাই ডাক্তার অ্যাডভাইস করলো যে টেস্ট টিউব বেবির দিকে যাওয়ার জন্য। কিন্তু এমন একটা সময়ে ডাক্তার অ্যাডভাইস করলো, এই সময় আমাদের আবার মানে মানি প্রবলেমটা এসে গেল। কারণ টেস্ট টিউব বেবি ট্রিটমেন্ট করতে তো অনেক টাকা খরচ, সেটা তো আমাদের পক্ষে সম্ভব নাই। তখন আমরা ওই মেডিসিন দিয়েই আমরা কাজ চালাচ্ছিলাম, যে না টেস্ট টিউবের ওই এটা এখনই আমরা যেতে পারবো না, তো মেডিসিন দিয়েই যতখানি সুস্থ থাকা যায় সেটারই আমরা চেষ্টা করছিলাম। তো এর মধ্যে একবার হঠাৎ করে আমার একটু ওই অফিসের মধ্যে এসি আর বাইরে একটা ওয়েদার, দুটো মিলেই একবার হঠাৎ করে টাইফয়েড হয়ে গেল আমার। তো টাইফয়েড হওয়ার পরে ডাক্তার বলল যে তোমার কি অ্যাজমা আছে কিনা। তো আমি বললাম যে না, নেই। তখন ডাক্তার বলল যে একটু সাবধানে থাকতে হবে, না হলে সম্ভবত অ্যাজমা হতে পারে তোমার। এটা বলাও শেষ, আর একটু ক্রনিক অ্যাজমার মতো সিমটমও দেখা গেল মানে টাইফয়েডটার পরেই। তখন তো কি যে ওই শ্লেষা জমে যেত বুকে, নাকে। তো এই মুহূর্তটাই তখন মানে রবি কি করবে ভেবে পাচ্ছে না। তারপর তাড়াতাড়ি করে মধু আর গরম পানি করে নিয়ে এসে তাড়াতাড়ি আমাকে খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু গলা বন্ধ থাকার জন্য ওইটাও আবার যাচ্ছিল না গলার ভেতরে। তখন দেখলাম যে সে আমাকে জড়িয়ে ধরে, আমি একদম নিঃশ্বাস একেবারেই নেই, এরকম কোনোভাবেই বেরোচ্ছে না, চোখ টোক একদম কেমন হয়ে গিয়েছে, আমি সেন্সলেস হতে যাচ্ছি এরকম সিচুয়েশন। কিন্তু আমার সেন্স আছে একটু, কিন্তু এইরকম আমি এমন সময় দেখলাম যে আমার হাজবেন্ড জড়িয়ে ধরে হাওমাও করে কাটছে আমাকে, যে কি হয়ে গেল তোমার, কি হয়ে গেল এরকম। তো ওই তখন দেখলাম যে না, ও তো আমাকে অনেক ভালোবাসে। এমন কান্না, ছেলে মানুষ হয়ে যে কাঁদছে আমার জন্য। তো এটা ওই সময়েও আমি ওই মুগ্ধ হচ্ছি, অসুস্থ তারপর যাই হোক ওই মধুটা কষ্ট করে খাইয়ে গরম পানির সঙ্গে আস্তে আস্তে গলাটা পরিষ্কার হয় এবং নিঃশ্বাসটা ফেলতে পারি, করতে পারি। এই অসুস্থতার খবরটা পেয়ে আমার আব্বা দেখতে আসে আমাকে ঢাকায়। আমি খুব সিরিয়াস হয়েছিলাম। একই সঙ্গে ক্রনিক অ্যাজমা বলতে অ্যাজমা পুরোপুরি চলে যায়নি, আগ মুহূর্তে, আর সঙ্গে আবার ইউরিন ইনফেকশন, আবার এই যে ব্লিডিং এর সমস্যাটা, এগুলো সব মিলে একদম আমি খুব বেশি অসুখে জর্জরিত হয়েছিলাম একই সময়ে। আচ্ছা আচ্ছা। তো ওইটা জানার পরে আমার আব্বা সঙ্গে সঙ্গে চলে আসে আমাকে দেখতে, একাই এসেছিল। এসে দেখলো যে আমি আসলে অনেক অসুস্থ। সেই সময় আমি অফিসও করতে পারছিলাম না, ছুটি নিয়ে বাসায় ছিলাম। তো এই সময় আব্বা প্রস্তাব দেয় রবির কাছে যে আমাকে ওই দেশে নিয়ে যাওয়ার জন্য, কলকাতায় নিয়ে গিয়ে কিছুদিন রেখে ট্রিটমেন্ট করার জন্য। ওই দেশে আবার হোমিও ট্রিটমেন্টটা অনেক ভালো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই অ্যাজমার, ইউরিন ইনফেকশন এগুলোর ব্যাপারে, আর মেয়েদের ব্যাপারেও হয় খুব বেশি কাজ করে। সে তো প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে তাহলে সেখানটা খুবই ভালো কাজ করে হোমিওপ্যাথিতে। তো সে সব মিলিয়ে আমার আব্বা চাচ্ছিল যে আমি ওইদিকে যাই, গিয়ে ট্রিটমেন্ট করাই। তো সেই সময় আব্বা একা চলে গেল, আর আমার পাসপোর্টটা এক্সপায়ার্ড হয়ে গেছিল, আবার নতুন করে করতে হবে। এজন্য আমার ওই সময় আব্বার সঙ্গে যাওয়া হয়নি। আর তাছাড়া একটা অফিস ছুটি নেওয়ার একটা ব্যাপার ছিল। তো আব্বা ফিরে যাই, এরপরে আমি যাওয়ার সিদ্ধান্ত নিই ওই দেশে এক সময়। তো এই সময় আমাকে জবটা ছেড়ে দিতে হয়, কারণ আমার কত সময় লাগবে আমার
ট্রিটমেন্টের জন্য, যেহেতু হোমিও ট্রিটমেন্টের জন্য যাচ্ছি। হোমিও ট্রিটমেন্ট তো এই দেশে আসা যাওয়া করে হয় না, আর সেই সময় মাল্টিপল ভিসাও পাওয়া যাচ্ছিল না। তো সেই সময় তো একবার গিয়ে ফিরলে ওই ভিসাটা বাদ। জি। তো তারপরে আস্তে আস্তে আমি জবটা ছেড়ে দিলাম, ভিসা, পাসপোর্ট, ভিসা সব করে জবটা ছেড়ে আমি ওই দেশে যাই। ওই দেশে যাই, এইটাই হচ্ছে আমার হাজবেন্ডের, আচ্ছা, মানে এই আমাদের ম্যারিড লাইফের প্রথম মানে আলাদা থাকা। আচ্ছা আচ্ছা। এর আগে আমরা একটা রাত্রির জন্য একটা আলাদা থাকিনি। কত বছর পরে গেলেন মানে এই সংসার শুরু করার? এইটা আমি গেলাম হচ্ছে মানে এইভাবে যাওয়ার কি? হ্যাঁ, এটা 11 সালে আমি গেলাম। 11 সালে? এর পর্যন্ত তো এই দেশে 2000 সালে বিয়ে হলো, মানে প্রায় 11 বছর পর এইভাবে এরকম ডিটাচড। আচ্ছা আচ্ছা, ওকে। কিন্তু এর আগে কখনো, যখনই গেছি ইন্ডিয়া গেলেও একসঙ্গেই গিয়েছি, একসঙ্গে এসেছি। আচ্ছা। আর এই দেশেও থাকলে কোনো রিলেটিভের বাড়িতে গেলেও আমরা একই সঙ্গে যাই, একই সঙ্গে ফিরি, কিন্তু একই সঙ্গে থাকি। আমরা একজনকে আরেকজনকে ছেড়ে থাকতেন না কখনো? না, থাকতে পারিও না। হ্যাঁ, একদিন বেশি থাকতে পারি না। আচ্ছা। তো তারপরে গেলাম, কিন্তু যাওয়াটা একটা লম্বা সময়ের জন্য যেহেতু যাচ্ছিলাম, তো যাওয়ার আমার হাজবেন্ডই সব কিছু আমার মানে লাগেজ যে প্যাক করে দেওয়া, সবকিছু রেডি করে দেওয়া আমার হাজবেন্ডেরই ছিল। সেই সবকিছু করে দিচ্ছে, যেন আমি অনেক অসুস্থ, তো সবকিছু করে দিচ্ছে। দেওয়ার পরে যখন আমি সকালে আমার ট্রেন, আর রাত্রেবেলা একদম শেষ বিদায়, মানে আর সেই রাত্রে আমরা ঘুমাইনি। তো রাত্রে আমার হাজবেন্ড আমাকে জড়িয়ে ধরে মানে অনেক কান্নাকাটি করেছিল। যে অনেক কান্নাকাটি করছিল এই জন্য যে এর মধ্যে এই যে সময়টা 7 সাল থেকে 11 সাল যে সময়টা একটা গেল, আমরা ডাল ভাত খাই, যা করি তা করি, কিন্তু আমাদের মধ্যে কিন্তু ভালোবাসাটা কমেনি। ঝগড়াঝাটি আজকের এই যে 15 বছর সংসারের, আমাদের আজ অব্দি কেউ উচ্চস্বরে আমাদের আওয়াজ পাইনি। ও যে অনেক কান্নাকাটি করলো, তো ওই সময়টাই ও কান্নাকাটি করার ইয়েটা আমি আগে বুঝতে পারিনি যে কেন কান্নাকাটি করছে, কারণ হালকা পাতলা ও হয়তো টাচ পাচ্ছিল ফ্যামিলির ওই দিক থেকে, সবাই একটা ধারণা নিয়েছিল, নিশ্চিত হয়ে গিয়েছিল যে আমি রবির সঙ্গে থাকবো না, এরকম একটা, হ্যাঁ, এরকম একটা হিউমার ছড়িয়েছিল। যে আমার বয়স তখন যখন 7 সালে, সেই সময় তো কত 24-25 বছর এরকমই হবে হয়তোবা। তো এই সময়ে আমার বেবি ছিল না, হ্যাঁ, আর হাজবেন্ড একদম ডিস্ট্রয় হয়ে গেল। তো সেই মুহূর্তে আমি যে থাকবো তার সঙ্গে, আমি জীবন যাপন করব ভবিষ্যতে, এই জিনিসটা সবাই ভেবে নিয়েছিল যে আমি কোনো ক্রমেই দেশে থাকবো না, আমি হয়তো ফিরে চলে যাব ওকে ছেড়ে। আর চলে না গেলেও এই দেশে অন্য কোনো একটা বিকল্প পথ অবলম্বন করব। তো এটা হয়তো তার মাথার মধ্যে কাজ করছিল যে এই সময় আমি যাচ্ছি, আর একা যাচ্ছি প্রথম ইন্ডিয়াতে। এই ভাবছিল যে আমাকে আমার ওই দিক থেকে আমার বাবা মারাও আবার আসতে দেবে কিনা, কোন ভরসায়, জবটাও ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে যাচ্ছি, সব মিলেমিশেই হয়তো কান্নাকাটিটা। আর একটা তো বললামই যে আমরা কোনোদিনই দূরে থাকিনি, একই সঙ্গে থেকেছি, থাকতে পারি না, এতটাই মন থেকে মানে টান চলে আসে। তারপরে আমার গেলাম, যাওয়া ট্রেনে উঠিয়ে দিল, উঠিয়ে দেওয়ার পরেও সে আমি যতক্ষণ ট্রেন ছেড়ে স্টেশন থেকে চলে না গেল, ক্যান্টনমেন্ট থেকে ট্রেনটা ছাড়ে, তো এই পর্যন্ত সে ওই স্টেশনের বাইরে, তখন তো ইয়েতে রেলিং এর বাইরে, স্টেশনের ভেতরে ঢুকতে দেওয়া হয় না পাসপোর্ট ছাড়া, তো ওই রেলিং এর বাইরেই ধরেই দাঁড়িয়ে আছে রেলিংটা, একদম এক দৃষ্টিতে যে আমি যাচ্ছি। এটা অনেক মায়া ভরা একটা চেহারা। যাওয়া হলো, যাওয়ার পর ওইদিকে আমি ট্রিটমেন্ট তো শুরু করলাম। শুরু করার ফাঁকে ফাঁকে আমি এই দেশ থেকে ফোন করতাম, প্রতিদিনই ফোন করতাম রাত্রি হলে, এবং জানাতাম তার কি অবস্থা না অবস্থা, বা আমি কি করছি, আমার কি অবস্থা, সবকিছু জানাতাম। তো এর মাঝে আমরা দুজন ট্রিটমেন্ট করার জন্য বাধ্য হয়ে থাকতে হচ্ছিল, কিন্তু আমরা মনে হচ্ছে যেন আমি পালিয়ে আসি,
মানে আপনি মিস করছিলেন হ্যাঁ, খুব আমি বেশি? যেন মানে আমার হাজবেন্ডকে ছেড়ে আমি থাকতে পারছিলাম না, যে আমি কতক্ষণে তার কাছে আসব, এসে তার পাশে একটু বসবো এবং স্বস্তি পাবো। আর সে আমাকে বলবে যে না, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করছো কেন, আমি তো তোমার পাশে আছি সবসময়। ওই কথাটাই আমি যখনই স্যাড হই, যখনই কোনো খারাপ কোনো রিপোর্ট পাই ডাক্তারের ইয়ে থেকে যে দেরি হবে বা এই হবে সে হবে, তো তখনই তার মুখ থেকে একটা কথাই বের হয় যে তুমি এত ভেঙে পড়ছো কেন, আমি আছি না তোমার পাশে, আমি আছি, তুমি কেন এত ভয় পাচ্ছ, এই রকম একটা কথা বলে আমাকে পিছন দিক দিয়ে অত ঘাড়ে হাত দিয়ে একটু সান্ত্বনা দিয়ে দেয়। ওই দিকটাই আমি হোমিও ট্রিটমেন্টটা করলাম ওই অ্যাজমার জন্য। তো ওইটা আল্লাহর রহমতে আমি পুরোপুরি সুস্থ বোধ করি এখনো পর্যন্ত। আর যেটা ব্লিডিং এর সমস্যা, এইটা ইয়েতে আর হয়নি, কাজ হয়নি হোমিওতে। হোমিওতে কাজ হয়নি। আমি ওখানটায় অ্যালোপ্যাথি দেখিয়েছি, অ্যালোপ্যাথি ডাক্তারের ওই কিছু মেডিসিন দিয়ে দিয়েছিল। এটা নিয়েই আবার ফিরে আসি আমি বাংলাদেশে। ফিরে আসার পরে 3 মাসের ভিসা নিয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু 3 মাস থাকা সম্ভব হয়নি। মানে আমি ট্রিটমেন্ট ব্রেক করে চলে আসি। মানে মিস করছিলেন এত বেশি হাজবেন্ডকে? হ্যাঁ, হাজবেন্ডকে, এবং হাজবেন্ডও আমাকে অনেক বেশি মিস করছিল হ্যাঁ সেই সময়। ওকে, প্রিয় শ্রোতা, এই সুইট একটা মোমেন্ট, এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি শরীরের মধ্যে একটা মরণ ব্যাধি বোধহয় বাসা বেঁধেছে। সেটা সমাধান আসলে কি হবে, আমরা একটা জিনিস দেখানোর চেষ্টা করছি আজকের এই স্টোরিতে। ইনফ্যাক্ট দেখছি আমরা, সেটা হচ্ছে একটা অ্যারেঞ্জ ম্যারেজ, এবং এপার বাংলা ওপার বাংলার দুইজন, বাংলাদেশের ছেলে, ইন্ডিয়ার মেয়ে। ইন্ডিয়ার মেয়েটির সমস্ত কিছু, বাবা মা ভাই বোন সবকিছু ছেড়ে বাংলাদেশে এসছে, এবং যে ছেলেটি তাকে নিয়ে ঘর সংসার করছে তারও এক অর্থে বাবা মা তো নেই, এবং বড় বোনের কাছে বড় হওয়া, শুধু দুজন মাত্র মানুষ, দুজনেরই সংসার সম্পর্কে অভিজ্ঞতা নেই। এবং একই সাথে আরেকটা বিষয় নোট না করলেই নয়, সেটা হচ্ছে দুজনের মধ্যে বয়সের বিস্তর তফাৎ। সেই জায়গাটি থেকে 8-10 বছর তার একই সাথে কাটিয়ে দিল এই গল্পের এই জায়গাটায় আমরা আছি, এবং সেখানে শরীরের মধ্যে দানা বেঁধেছে অন্যরকম একটা অসুখ, যেটা আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দেবার জন্য এনাফ, এরকম একটা অসুখ। সেই অসুখটা নিয়েও তারা এখন পর্যন্ত কন্টিনিউ করছে। গল্পের এই জায়গাটিতে আমরা আছি, কিন্তু এরপরে আসলে কি ঘটেছে সেটা আমরা ছোট্ট একটা বিরতি। হ্যাঁ সুমি, আমরা যেখানটায় ছিলাম, আপনি বলছিলেন যে ওইখানে টাইম পিরিয়ডটা কমপ্লিট না করেই দুজন অনেক বেশি মিস করছিলেন দুজনকে, এবং চলে আসি। তো আসার পরে জানতে পারলাম যে এর মাঝখানে ঈদ গেছে একটা, পূজার ঈদ। ওই ঈদের দিন আমার হাজবেন্ড বাড়িতে না থেকে বা কোনো রিলেটিভের বাড়িতে না গিয়ে নিজে ও সারাটা দিন স্টেশনে কাটিয়েছে, যেখান থেকে আমি ইন্ডিয়া গেছি। মাই গুডনেস। সে নামাজ পড়ে ওখানে বসেছে, আর সন্ধ্যার পরে সে বাড়ি ফিরেছে। স্টেশনে কেন বসেছিল? আমি ওখান থেকে ইন্ডিয়ায় গেছি লাস্ট, দেখেছি আমাকে। এটা বিয়ের কত বছর পরের ঘটনা? এটা তো 11 বছর পরের ঘটনা। 11 বছর পরে মানুষকে এতটা মিস করে? হ্যাঁ, ইন্ডিয়ায় ছিলাম, ওই যে ট্রিটমেন্টের জন্য গেলাম, সেই সময়ের কথাটা বলছি। মানে সে 11 বছর পরে আপনি কলকাতায় আছেন, এবং সে যে স্টেশন দিয়ে আপনি গেছেন সেই স্টেশনে বসে বসে ঈদ কাটালো? হ্যাঁ, সারাটা দিন কাটিয়েছে। মাই গুডনেস। এবং ফোন বন্ধ করে রেখেছিল, যে রিলেটিভরা যদি ফোন করে বা আমি ফোন করি তখন তাকে মিথ্যা কথা বলতে হবে, সে মিথ্যা কথা বলতে পারো না, বা কোনো কারোর ডিস্টার্ব নিতে চায় না। তো এটা আমি আসার পরে শুনলাম তার কাছ থেকে। আসার পরে তো দুজনের অনেক, সে স্টেশনেই আমাকে জড়িয়ে ধরে। আসার পরে সেইখানটায় অনেকক্ষণ, মানে এত আমার মাথাটা এত চেপে বুকের মধ্যে ধরে যে আমি ব্যথা পাচ্ছিলাম। কিন্তু তারপরে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফেরার পরে তো আবার ওখান থেকে যে ট্রিটমেন্ট গুলো নিয়েছিলাম সেগুলো কন্টিনিউ করতে শুরু করলাম। অ্যালোপ্যাথি ট্রিটমেন্টই চলছিল আমার। আল্লাহর রহমতে ওই ক্রনিক অ্যাজমা যেটা, সেটার জন্য ওখানকার ডাক্তাররা কিছু টিপস দিয়েছিলেন আমাকে। সেই টিপস গুলো মেনটেন করে আমি স্টিল সুস্থ। হ্যাঁ, কিন্তু ওই ইউরিন ইনফেকশনটাও গেছে, ওটার জন্য কিছু টিপস ডক্টর দিয়েছিলেন, যেগুলো আমি মেনটেন করলে পরে আর হবে না। মেয়েদের বারবার ইনফেকশন হয়,
আচ্ছা। ইউরিন ইনফেকশন বেশি হয় মেয়েদের। কিন্তু যেটা এই দুটো থেকে আমি একটু মুক্তি পেয়েছি, কিন্তু এই যে ব্লিডিং এর যেটা সমস্যা মেন, এই জিনিসটা আমার কমেনি, বরঞ্চ বাড়তেই আছে। ক্রমান্বয়ে তখনও বাড়ছে। হ্যাঁ, মানে বিয়ের 2 মাস পরে আপনার যেটা দেখা দিল, দেখা এটা দিল এটা প্রায় 11 বছর পর, এটা 11 বছর ধরে কন্টিনিউ হচ্ছে। কন্টিনিউ হচ্ছে। OMG। আমি একটু মিস করে ফেলেছি, জি। সেটা হচ্ছে যে 2007 সালে আমি যখন জয়েন করি অফিস, যে চাকরির জন্য ঢাকায় এলাম বললাম, যে মাসে জয়েন করেছি সেই মাসে আবার হঠাৎ করেই কনসিভ করেছিল। আপনি কনসিভ করলেন ফার্স্ট? হ্যাঁ, ফার্স্ট লাইফে। তো এটা কনসিভ করা অবস্থায় আমি ব্লিড করছি, হালকা, অনেক বেশি না। তো আমার ধারণা যে ব্লিডিং হওয়া অবস্থায় তো কনসিভ করা অবস্থায় তো কোনোদিন ব্লিডিং হয় না। জি। তো এখন আমি এই অবস্থায় জয়েন করেছি কেবলই, এর জয়েন করার 15 দিন মাথায় আমি এই সমস্যাটা বুঝতে পারি, এবং প্রেগনেন্সিতে যে ইয়েগুলো হয়, সিমটম গুলো হয়, এগুলো আবার হচ্ছে হঠাৎ করেই অফিস থাকতে। এই মাথা ঘোরায়, তারপরে একটু বমি বমি ভাব লাগে, অথচ আমি এমন কিছু খাই না যেগুলোর জন্য বা এরকম হতে পারে। হ্যাঁ, তারপরে যে দেখছি যে এইগুলো হচ্ছে, তো এটার জন্য আমি আমার জানা অনুযায়ী আমি ওষুধ খাচ্ছি। হ্যাঁ, ওষুধ খাচ্ছি, তারপরে প্রতিদিনই একই জিনিস হচ্ছে। হঠাৎ করে আমি ভাবলাম যে নিজের থেকেই টেস্ট করলাম, যে ঘরোয়া ভাবে যে টেস্ট করা হয়। তো টেস্ট করে দেখছি যে পজিটিভ। ওকে, পজিটিভ। তো এটা আমি যখন আমি টেস্ট করি সেই সময় আমি হাসবো না কাঁদবো কিছু ভেবে পাচ্ছি না। মানে আপনি কারণ খুশিতে এরকম করছেন? না, খুশিতে বলতে কি, এমন একটা সময় যে সময় হাজবেন্ড কিন্তু জবলেস, আর্থিকভাবে জিরো। আচ্ছা। আমি সে মাসে প্রথম জয়েন করলাম, 15 দিন হলো মাত্র জব জয়েন করা, আর এইটাই হচ্ছে একটা সোর্স আমাদের। আপনি যদি সেই সময়টাতে বেবি বড় হতে থাকে, তখন আলটিমেটলি আপনার জবটা ছেড়ে দিতে হবে। আর প্রাইভেট জব, ওটা তো প্রাইভেটও তো আর একই সাথে আনন্দের, একই সাথে দুঃখের, টেনশনের খবর। হ্যাঁ, এখন এটা কিভাবে আমি নেব আমি নিজেও বুঝতে পারছিলাম না। এখন কনসিভ করার ব্যাপারটা আমি আর বলতে পারছি না আমার হাজবেন্ডের কাছে। এক তো জবের দিকটা আছে, তারপরে আবার ওর সে বেবিটা আমরা রাখতে পারবো কিনা, আবার ওই দিকটাই এত বড় একটা খুশির ব্যাপার আমার হাজবেন্ডের জন্য বিশেষভাবে। তো এখন আমি একদিন, পরের দিন বিকেলবেলা ছুটি ছিল, তো সেই দিন আমি নিজে থেকে বললাম যে আমরা আজকে একটু ঘুরতে যাব সংসদ ভবনের ওই দিকটাই। তো বললো আচ্ছা ঠিক আছে চলো। হ্যাঁ, সবসময় সে চেষ্টা করতো যে আমি কোনটাতে খুশি থাকবো, অসুস্থতার কারণে যে আমি মানসিকভাবে ভেঙে পড়ছি বা আমি যে হচ্ছি, তো তার জন্য সে সবসময়ই চেষ্টা করতো, এবং নিজের থেকেই যেচে যেচে আমাকে জিজ্ঞেস করতো কোনটা করলে ভালো লাগবে, তুমি এটা করো, তুমি ওটা করো, চলো বাইরে যাই, এভাবে বলতো, যাতে আমি কোনো সময় দুঃখে না থাকি। তো আমি সেদিন নিজেই বলছি যে চলো আমরা একটু সংসদ ভবনের দিকে যাই বেড়াতে আজকে, বলে হ্যাঁ চলো যাই। তো আমরা গেলাম, গিয়ে বসলাম, বসে একটু গল্প করলাম। প্রথমেই বলিনি, একটু গল্প টল্প করলাম, বাদাম খেলাম, সব এভাবে জাস্ট সবাইকে দেখছি, এমনি রোমান্টিক কথাবার্তা কিন্তু প্রথমে বলছি। বলার পরে এক পর্যায়ে আমি বললাম যে একটা আজকে আমার এখানটায় আসার উদ্দেশ্যটা অন্যরকম। হ্যাঁ, আমি যে কথাটা বলতে চাই সেটা আমি বাড়িতে বলতে পারছিলাম না, যার জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। হ্যাঁ, এটা তো পরে বললো কি বলো, তারপরে বললাম যে এরকম আমি কনসিভ করেছি। হ্যাঁ, তো উনি তো শুধুই উনি সাইলেন্ট হয়ে গেলেন, আর বড় বড় নিঃশ্বাস পড়ছে, মানে মুখে কোনো কিছু বলতে পারছে না যে কি বলবে এরকম। তারপরে যাই হোক আমাকে আবার জড়িয়ে ধরে কিছুক্ষণ জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে যেটা বুঝলাম যে আপনার সাথে কখনো কখনো প্যারেন্ট যেভাবে গাইড করে ওই রকম একটা স্নেহ তার ছিল সবসময়, কিন্তু বয়সের একটা বড় গ্যাপ। আবার আগে আমি
ছোট বোন হিসেবে পরিচিত হয়েছিলাম। সো একদম ছোটবেলায় যেটা আপনি হ্যাঁ, বলছিলেন, যেটা সো একদম ওই মমতাটাও আছে আপনার প্রতি? মমতাটাই বেশি, আচ্ছা। মমতাটাই বেশি সবসময় কাজ করে। আর এর জন্যই আমি তাকে প্রশ্ন করি, সে কখনো উত্তর দেয় না। আজ অব্দি উত্তরটা পাইনি। যে আমি প্রশ্ন করি এটাই যে আমি যদি শুধু তোমার বউ হতাম তাহলে হয়তো তুমি আমার সঙ্গে অন্যরকম ভাবে ট্রিট করতে। আমি যেহেতু ছোট বোনের মতন প্রথমে দেখেছো, এই জন্য তুমি আমাকে বকাবকি করতে পারো না, তাই না? বলি, প্রশ্ন করি। Okay. আর আদরটা বেশি পাই, Okay. অনেক বেশি আদরটা Okay. পাই। So কি হলো তারপরে? বলার পরে উনি কি সিদ্ধান্ত নিলেন? তারপরে উনি বলার পরে তখন উনি বলল যে না, যেটাই হোক আমাদের এত বছর পর হয়েছে বেবি, এখন আল্লাহ যখন দিয়েছে এটা আল্লাহ নির্ধারণ করেছেন যে তার জীবনটা সম্পর্কে, বেবিটা সম্পর্কে। তো আমরা তো কখনো এই জিনিসটা মাথাতেই আনছি না যে আমরা মানে বেবিটাকে নষ্ট করে ফেলবো, Right. এটা আমরা মাথাতে আনছি না কখনো দুজনের মধ্যে। কিন্তু আমাদের মাথায় দুজনেরই একই চিন্তা যে আমরা কিভাবে সামনের দিকে এগোবো। ওকে। তো উনি, এটা তো দুজনের টপিকই ছিল না যে বেবিটা অ্যাভয়েড করব, কিন্তু উনি বলল যে এখন বেবি দিয়েছে, এটা তো অনেক খুশির খবর, কিন্তু এখন এই মুহূর্তে কিভাবে খুশি হব আমি নিজেও বুঝে উঠতে পারছি না, Okay. যেহেতু আমি জিরো। তো তারপর আমরা তারপরের দিন আমি বললাম যে কনসিভ করেছি, কিন্তু আমার তো একটু সমস্যা হচ্ছে, ব্লিডিং হচ্ছে। তো এটা তো ডাক্তারের কাছে যেতেই হবে। পরের দিন আমরা গেলাম ডাক্তারের কাছে, মেডিনোভাই ডাক্তারের কাছে গেলাম। তো ডাক্তার বললো যে ওই যে আল্ট্রাসাউন্ড করার কথা বললো, তো আমরা সেই দিনে আল্ট্রাসোনোগ্রাফি করলাম, এবং আল্ট্রাসাউন্ডে ওরা হার্টবিট পাচ্ছিল না বেবির। তো উনি আবার ডাক্তার আমাকে একটা ওষুধ দিলেন যে এটা খেলে পরে ব্লিডিংটা স্টপ হয়ে যাবে, আর আল্ট্রাসোনোগ্রাফি করার পরেই আমরা জানতে পারবো যে কন্ডিশনটা কেমন আছে ভেতরে। আল্ট্রাসাউন্ড রিপোর্ট 2 দিন পর পাওয়ার পরে ডাক্তারও বলল, ওইখানে আল্ট্রাসাউন্ড রুমেই আমাকে অনেক প্রশ্ন করছিল যে তোমাদের কবে লাস্ট পিরিয়ড কবে হয়েছে, বা কনসেপ্টটা হওয়ার পরে তুমি আরো বেশি ব্লিড করেছো কিনা, বা কিভাবে জানলে, এই সমস্ত। তো আমি সময় ক্ষেত্র বিশেষ কিছুই বলতে পারলাম না যে কবে কনসেপ্ট করেছি। তো ওনারাই ইয়েতে একটা সময় লিখে দিলেন যে এই এত 8 সপ্তাহের বেবি ছিল, ওনারা রিপোর্টে লিখলেন। তো ডাক্তার দেখার পরে বলল যে আসলে একটু সমস্যাই দেখা যাচ্ছে, যে বেবির হার্টবিট পাওয়া যায়নি এখন। তো এই 8 সপ্তাহের মধ্যে হার্টবিট পাওয়া যায়নি, আমরা আরেকটু অপেক্ষা করে যদি 1 সপ্তাহ পরে আরেকটা আল্ট্রাসাউন্ড করি তাহলে আমরা একটু কনফার্ম হতে পারবো। এটা হতেও পারে, অনেক সময় ধরা পড়ে না, কিন্তু পরবর্তীতে ধরা পড়তে পারে। আমরা আবার 1 সপ্তাহ ওয়েট করলাম। 1 সপ্তাহ পরে আবার আল্ট্রাসোনোগ্রাম করা হলো, তখনও হার্টবিট পাওয়া গেল না। ডাক্তার তখন বলল যে না, আমাদের হাতে আর কিছু করার নেই, কারণ এখন আমাদের বেবিটা আসলে ভেতরেই মারা গেছে। ওহো। হ্যাঁ, তারপরে ডাক্তার বলল যে এটাকে করতে হবে, অ্যাভয়েড করতে হবে। তো আমরা ডাক্তারের কথা অনুযায়ী আমরা ভর্তি হই, অ্যাডমিশন নিই, এবং ওইটা করেছিলাম যে ছুটি মাঝখানে 2 দিন ছুটি ছিল কোনো কারণবশত আমাদের অফিসে। আমি কিন্তু ছুটি নিইনি এক্সট্রা ভাবে এইটার জন্য। তো ওই ছুটি 2 দিন ছুটি পেলাম, এই ছুটির 2 দিনের মধ্যে আমি ভর্তি হলাম। ভর্তি হয়ে আমার অ্যাবর্শন করা হলো। এরপরে আমার আব্বা একদিন ফোন করে আমার হাজবেন্ডের কাছে যে সুমিকে এইদিকে পাঠিয়ে দাও ইন্ডিয়াতে। আচ্ছা আচ্ছা। এর বেশ কিছুদিন পরের কথা বলছি। মানে কেন পাঠিয়ে দিতে বলে? কেন পাঠিয়ে দিতে বললেন আমি জানি না, এটা সেই মুহূর্তে আমি জানি না। আমার হাজবেন্ডের সঙ্গে আমার আব্বার ওভার ফোন কথা, হ্যাঁ, কিন্তু আমি জানতাম না সে সময়। তো উনি বলে যে ওকে পাঠিয়ে দাও, অসুস্থ থাকছে, এটা থাকছে সেটা এভাবে বলে বাড়িয়েছে। তো ওদের সঙ্গে, আমার আব্বার সঙ্গে আমার হাজবেন্ডের বেশ অনেকক্ষণই নাকি কথাবার্তা হয় এগুলো। তো আমার হাজবেন্ড এক পর্যায়ে বুঝতে পারে যে আমার আব্বা আমাকে একেবারেই নিয়ে যাওয়ার কথা বলছে, যে এদেশে থাকতে দেবে না, আমাকে এত মানে স্ট্রাগল করতে হচ্ছে বা
রবির কিছু রইল না এখন আর এগুলো মিলে। তো তারপরে রবি তখন আমার আব্বাকে বলেছে যে যদি সুমি নিজে মুখে আমার কাছে বলে যে আমি যাব, আমি ওই দেশে চলে যেতে চাই, তাহলে আমি নিজে রেখে আসবো তারকে। এটা আপনার হাজবেন্ড বলে? আমার হাজবেন্ড আমার আব্বাকে বলেছিল, কিন্তু আমি তো যাবই না, এখানেই থাকবো তার সঙ্গে। এরপরে এইভাবে চলতে থাকলো, চলতে চলতে এখন এর মধ্যে একটা সময় আমার ননদ আর নন্দাই ওনারা আসে ঢাকায়, তো আমরা ওনাদের সঙ্গে দেখা করতে যাই। দেখা করতে গেলে সবাই ছিল বসে, সবাই মানে আরো রিলেটিভরা অনেকজন মিলে বসে, রবিও ছিল পাশে। এর মধ্যে উনি নন্দাই, উনি হুট করে, ওনার মজা করার খুব অভ্যাস আছে ঠিকই, কিন্তু ওই সময় মনে হচ্ছিল আমার কাছে যে উনি সিরিয়াস। তো উনি আমাকে হঠাৎ করে বললো যে বেবি দেওয়ার ব্যাপারটা, এদিকটায় তো মানে তুমি ওই পার্টটা তো ক্লোজ করে ফেলেছো তাই না, আমাকে জিজ্ঞেস করলো। তো আমি ভাবছিলাম মজাই করছে, তো আমি বললাম যে হ্যাঁ বললাম। তো তারপরে বললো যে রবিকে তুমি একটা, ঢাকায় তো অনেক কোটিপতি আছে, বড় লোক, তোমরা তো বিভিন্ন জায়গায় থাকছো, তাহলে সেগুলো জায়গায় গিয়ে একটা বড় লোক বাড়িওয়ালাদের মেয়ে থাকে, তাদের সঙ্গে তোমার রবির তাহলে বিয়ে দিয়ে দাও। প্রথমে তাহলে বিয়ে দিয়ে দাও এটা বললেন। মানে কি, মানে রবির জন্য এরকম কেউ একজন সম্পদ নিয়ে বসে আছে যে এরকম আপনি বলবেন আর রবিকে বিয়ে করে ফেলবে? হ্যাঁ। উনি এটার পরে কি হলো, মানে আপনি এরপরে আপনি কি করলেন? উনি এটা আমাকে বললো, রবি কিন্তু পাশে বসা ছিল, তো ও সাইলেন্ট, মানে সবাই যারা বসে আছে সবাই কিন্তু আমাদের গার্জিয়ান টাইপের লোকজন, তাদের সামনে আমিও মুখ খুলতে পারছি না, আমি ওইভাবে মুখ খুলিও না, বড়দের কাছে বেয়াদবি মনে করি। আর তো আমাকে বলছে যখন, এটা তো আসলে আমার কমতির কারণে বলছে, আমি তো রবিকে কিছুই দিতে পারছি না, টাকা পয়সা এনে দিতে পারছি না, প্লাস বেবিও দিতে পারছি না, সেক্ষেত্রে আমার বলার মতন কিছু আমি দেখছিলাম না সেই সময়। যে তারপর তখন উনি এই কথা বলার পরে আমি কিছু বললাম না, তখন আমার ননদ আবার সাপোর্ট করলো নন্দাইকে, বললো যে হ্যাঁ অনেক সময় আবার দ্বিতীয় বিয়ে করলে প্রথমটারও বেবি হয়ে যায়, সেটাতেও চুপ করেই থাকলাম। আর আরেকজন আমাদের আপা হয়, উনি আবার বলল যে না বাবা না, রবি তুমি এই জায়গায় ঠিক আছো, ওই একটা নিয়ে আছো, একটা নিয়েই থাকো, অনেক শান্তিতে আছো, অনেক সুখে আছো, এটাই থাক, আর দ্বিতীয় তৃতীয় টেনে জীবনে অশান্তি আনার কোনো দরকার নাই, বেবি টেবি না হলেও ওই আল্লাহ দিলে এখানেই হবে, না হলে এই সন্তুষ্ট থাকো। উনি আবার এই কথাটা বললেন। তো এখানটা এভাবে গেল। এখন আমার আব্বা মা ওরা টেকনিক্যালি আমাকে নিয়ে চলে যেতে চাচ্ছে একা, কিন্তু আমার হাজবেন্ডকে নেবে না। এটার যুক্তিটা এটা হতে পারে যে আমার তো বেবি হয়নি, প্লাস আমার হাজবেন্ডেরও আর আর্থিক ভাবে সে এখনো সচ্ছল হতে পারেনি ওভাবে যে আমাকে যে মানে নিরাপত্তা দেবে এরকমটা কিছু করতে পারেনি। তো এবার আমাকে যদি আমার বাবা মা একা নিয়ে নেয়, তো সেক্ষেত্রে তো ওনারা হয়তো আমাকে অন্য কিছু প্ল্যান করতে পারে, অন্য কোথাও বিয়ে দিয়ে দেওয়া বা এরকম কোনো কিছু, অন্য কিছু বিয়ে দিতে পারে, অথবা নিজে আমি পড়াশোনা করেছি সেখানে, বা ওনারা নিজেরাও ভেতর থেকে এক ধরনের গিল্টি ফিল করছে কিনা যে আমার মেয়ে তো ওই সংসারে সেই অর্থে তেমন, যেটা আপনি চিন্তা করছিলেন যে বেবি দিতে পারেনি বা সুখী করতে পারেনি, হ্যাঁ এটা হতে পারে। ওকে, এই মুহূর্তে এবং এই পরিস্থিতিতে আপনারা কি করলেন? বিশেষ করে আপনাদের সংসারটা আদৌ টিকলো কি টিকলো না এই ঘটনাকে কেন্দ্র করে এতক্ষণ পর্যন্ত নিয়তির এগেনিস্টে ফাইট করে নিজেদের মধ্যে ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা এইসব সম্পর্ক দিয়ে সংসারটাকে টেনে আনা প্রায় 12 থেকে 13 বছরের গল্প, এবং শেষ পর্যন্ত সে গল্প কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আমরা দেখবো মাত্র 5 মিনিটের ব্রেকের পর। অদ্ভুত সুন্দর একটা গল্প। আজকে অনেক কিছু শেখার আছে আজকের এই সম্পর্কের গল্প থেকে। দুজন মানুষ চেনা নেই জানা নেই, দুই বাংলায় বড় হয়েছেন, একজন ওপার বাংলায় আরেকজন এপার বাংলায়। ওপার বাংলায় বাবা মা ভাই বোন পরিবার আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে এই মেয়েটি চলে এসছে এপার বাংলায় যে ছেলেটির জন্য, সেই ছেলেটিরও আত্মীয় স্বজন বলতে তেমন কেউ নেই, ছোটবেলায় বাবা মাকে হারিয়েছেন, বড় বোনের কাছে মানুষ হয়েছেন। এই দুজন মানুষ
এত বছর যাবত সংসার করলেন, 11-12 বছর যতক্ষণ পর্যন্ত আমরা শুনেছি, সেখানে কোনো বাচ্চা আসেনি। প্রকৃতি তাদেরকে এমন একটা অসুখ দিয়েছে, সেই অসুখের বিরুদ্ধে ফাইট করে চলা তো একটা ভয়াবহ ব্যাপার। এবং একটা ছেলের জন্য একটা চিন্তা করে দেখুন, যারা পরিণত বয়স্ক হয়েছেন বা যারা আজকে ম্যারিড আছেন এখানে যারা জানেন, একটা পার্টিকুলার টাইমে, একটা মান্থের একটা পার্টিকুলার টাইমে মেয়েদের শরীরের যে সমস্যাটি হয় প্রকৃতির নিয়মে, সেই সময়টাতে সাধারণত এক ধরনের স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা আমরা এটা ধর্মীয়ভাবেও এটা পারমিট করে না এবং সাধারণত হয় না। এইরকম একটা সমস্যা মাত্র বিয়ের 2 মাস পর থেকে 11 বছর যাবৎ কন্টিনিউয়াসলি চলছে। তার মধ্যে তাদের সম্পর্ক এগিয়ে গেছে এবং সেখানে ছিল স্নেহ, সেখানে ছিল শ্রদ্ধা, সেখানে ছিল ভালোবাসা। এবং বিপদ এসছে, একজনের চাকরি চলে গেছে, একজনের বিজনেস চলে গেছে, তারপরে দুজনের কাছ থেকে ডিটাচড হয়নি। চারপাশের মানুষজন প্রশ্ন তুলেছে এবং 2 পরিবার থেকে এখন প্রশ্ন তোলা হয়েছে। একটা হচ্ছে সুমির পরিবার থেকেও, আর একটা হচ্ছে সুমির হাজবেন্ডের পরিবার থেকেও, যে আসলে এখন কি করা উচিত, ডিটাচড হয়ে যাওয়া উচিত কিনা। কি হয়েছে সেটা আমরা জানবো মাত্র 5 মিনিট পর। হ্যাঁ সুমি, আমরা যেখানটাতে ছিলাম তারপর। তো ফ্যামিলি থেকে তো এই কথাটা বলা হলো যে এভাবে রবির বিয়ে দিয়ে দাও এভাবে। তো বাড়ি ফিরে এলাম আবার। আসার পরে তো আমার অনেক মন খারাপ হলো আমার, যে কারণ এদেরকে আমি বাংলাদেশের এসে আমি এই মানুষগুলোকে বাবা মা আমার সবকিছুই ভাবি। তো তাদের মুখ থেকে যখন এরকম একটা কথা আসে, তখন আমার মনে হলো যে আমার পাশে কেউ নেই অভিভাবক হিসেবে। হ্যাঁ, কিন্তু এদের জন্য যেভাবে রুবি আমাকে বিয়ের রাত্রে বলেছিল যে এরা আমার মা বাবা সবকিছু, তো তুমি আমি আমার তরফ থেকে তাদের কোনো কমতি রাখিনি এবং তাদের মধ্যে থেকে আমি কখনো কমপ্লেন পাইনি যে আমার ব্যাপারে কোনো অভিযোগ আসেনি। রবির তরফ থেকে কথা হলো যে তোমাকে বাদ দিয়ে তো আমি সুখ বলতে কিছু চিন্তা করতে পারি না। তো আমার জীবনে আল্লাহ তোমার সাথে যা রেখেছে আমি এতেই সন্তুষ্ট, আমি এতেই সুখী। তো আমি আমার হাজবেন্ডকে ছাড়া মানে চিন্তা করতে পারি না কিছু, বা তাকে এক মুহূর্তেও ছেড়ে থাকতে পারি না। আবার সেও তাই, তার তরফ থেকেও তাই। তো এখন ওই আমার ব্লিডিং এর সমস্যাটা বাড়তে এখন আমার ওষুধেও আর কাজ করছে না। এটা কি আপনার প্রেজেন্ট সিচুয়েশন? হ্যাঁ, প্রেজেন্ট সিচুয়েশন। ডক্টর কি বলছে? ডক্টর বলছেন যে ব্লিডিংটা বন্ধ কেন হচ্ছে না, বা ডাক্তাররাই বুঝে উঠতে পারছে না এটা। তো আর এর মধ্যে 13 সালে আমার একবার অপারেশন করা হয়েছে। 13 সালে সেপ্টেম্বরে অপারেশন করা হয়েছিল। ওখানটায় প্রায় 8টা মতো বড় বড় টিউমার বের করা হয়েছে ইউটেরাস থেকে। হ্যাঁ, আচ্ছা। তো সেই জিনিসটা এখানে আমি যে লং টাইম ট্রিটমেন্ট করছি, হ্যাঁ, আলট্রাসোনো প্রতি 6 মাস পর, প্রতি 1 বছর পর আমি আলট্রাসোনোগ্রাফি করাই, নিজের থেকেই যাই আলট্রাসোনো করতে, ডক্টরকে না দেখিয়েও। তো তারপরেও কখনোই ধরা পড়ে না যে ইউটেরাসে টিউমার হয়েছে। সবসময় ধরা পড়ে যে ওভারিতে সিস্ট হয়েছে, পলিসিস্টিক চেঞ্জ, না হলে ওভারি সিস্ট হয়েছে, এগুলো ধরা পড়ে। ইউটেরাস সবসময় ভালোই দেখায়। লাস্ট কি অবস্থা দাঁড়িয়েছে? তো এখন ওই যে হঠাৎ করে আমি খুব বেশি অসুস্থ হয়ে পড়ি 13 সালে, ব্লিডিং এত বেশি বেড়ে যায়, জ্বর 103-4। এর মধ্যে এদেশে যখন আমি ট্রিটমেন্ট করাতে গেলাম তখন দেখছি যে অনেক বেশি খরচ পড়ে যাচ্ছে আমার ট্রিটমেন্টটা। তারপরে নিশ্চিত ভাবে হচ্ছিল না যে কি অপারেশন করা হবে। তখন আমি ইন্ডিয়াতে চলে যাই আবার। ওখানে গিয়েই আমার ধরা পড়ে, প্রথম ওখানে গিয়েই ধরা পড়ে, কিন্তু এতগুলো টিউমার ধরা পড়ে। তখন এতগুলো টিউমার সাধারণত ইউটেরাসটা রাখা যায় না, কিন্তু ডক্টর বললেন যে যেহেতু ওর এখনো একটা বেবি হয়নি, তো আমরা একটু চেষ্টা করে দেখি যে ইউটেরাসটা কোনো ক্রমে রাখা যায় কিনা। রাখা যায় কিনা। তো এরপরে আমরা ডাক্তারের রুম থেকে বের হয়ে আসার পরে আমার হাজবেন্ড আবার একা ডাক্তারের সঙ্গে মিট করেছিল যে ও ইউটেরাস রাখবে না। সে ডাক্তারের কাছে এভাবে বলেছে যে তার বেবি লাগবে না,
সে আমাকে সুস্থ দেখতে চায়, ওকে, তার বেবি লাগবেই না Okay. কোনো ক্রমে, কিন্তু শুধুই যেন ডাক্তার ইউটেরাসটা ফেলে দিক এবং আমি যেন সুস্থ থাকি সারা জীবন। এটা উনি একা মিট করে ডাক্তারের সঙ্গে কথা বলেছে। ডাক্তার তখন উনাকে কথা দিয়েছে যে আমি এইভাবে, তো আমার তো ইউটেরাসটা কাটতে জাস্ট 1 সেকেন্ডের ব্যাপার, একটা কাঁচি কাট করব তো শেষ, কিন্তু একটা জীবনের, একটা লাইফের ব্যাপার। তো সেটা তারপর ওকে যখন বোঝাতে না পারাই, তখন ডাক্তার বলেছিল যে ঠিক আছে, তোমাকে আমি ওটিতে রাখবো। তো সেটাই করেছিল অপারেশনের সময়। আপনার হাজবেন্ডকে ওটিতে হ্যাঁ, রেখেছিল? আমার হাজবেন্ডকে ওটিতে রেখেছিল। আচ্ছা। একদম আমার 2.5 ঘন্টা যাবত অপারেশন চলছিল। তো এই সময় পর্যন্ত রাখেনি, 2-3 বার এনেছিল আমার হাজবেন্ডকে ডেকে। তো ডাকার পর ওপেন করার পর, পেট ওপেন করার পর দেখা যাচ্ছে যে ইউটেরাসের সঙ্গে আমার ইউরিনের ব্লাডার, এই দুটোর মাঝখানে সার্বক্ষণিক ব্লিডিং হতে হতে এই মাঝখানটায় ইনফেকশনের সৃষ্টি হয়েছে। ব্লিডিংটা হয়ে এত বেশি ব্লিডিং হয়, এত বেশি ফ্লো হয় যে ব্লিডিং পেটের মধ্যেও ছড়িয়ে থাকে সার্বক্ষণিক। তো এই যে ছড়িয়ে থাকাটাই যে একটা তো খারাপ জিনিস জমছে, বর্জ্য যেটাকে বলে, তো এটাতে সম্ভবত ইনফেকশন গুলো সৃষ্টি করছিল। ওকে, তো ইউটেরাস ফেলা যাচ্ছে না কেন? ইউটেরাসটা ফেলা যাচ্ছে না, যে ওই যদি ইউটেরাসটা কাটতে যাচ্ছিল তখন ওই ব্লাডারটা ছিঁড়ে চলে আসছিল, ইনফেকশনটা এক হয়ে আছে ইউটেরাস এবং ব্লাডারটা এক হয়ে আছে মাঝখানে। হ্যাঁ, ইনফেকশন। ওহো, এই ইউটেরাস আর ব্লাডার, এই দুটোর মাঝখানে যেটুকু গ্যাপ আছে, হ্যাঁ। এই গ্যাপ জুড়ে ইনফেকশন একটা এই ইনফেকশনটা যদি ইউটেরাসটা কেটে তুলতে গেলে ওই ইনফেকশনটার কারণে ব্লাডারটা ফুটো হয়ে যেতে পারে। তো ফুটো হয়ে গেলে আবার ওইদিকে অ্যানালের পাইপ থেকে ওটাও হতে পারে। ওকে, তো সেই সময় যদি ব্লাডারটা ফুটো হয়ে যায়, তাহলে আমার হবে কি, ওই যে পেটের ইয়ে দিয়ে যে ব্যাগ বের করা থাকে না, একটা ব্যাগ বাঁধা থাকে সব সময় বাইরে, যেটা দেখি আমরা, হ্যাঁ, ইউরিনটা বাইরে বের হয়ে থাকে ব্যাগে। হ্যাঁ, এই টাইপ হয়ে যেত। আবার অ্যানাল ফুটো হয়ে গেলে কন্ট্রোল থাকতো না। এই সমস্ত কারণে ডাক্তার বলল যে আমরা এখন যদি চাইও তাহলে ওর ইউটেরাস আমরা কাটতে পারছি না। ওকে, এটার জন্য আমাদেরকে আর একবার নেক্সট সময় দিতে হবে। কি করতে চাই এখন? ডক্টরদের সাজেশনটা কি? তো ওই সময় যে অপারেশনটা হয়েছিল, ওই সময় বললো যে না, আমাদেরকে ইউটেরাসটা রেখেই অপারেশনটা শেষ করতে হবে, শুধুমাত্র টিউমার গুলো বাদ দিয়ে। তো টিউমার সেই সময় দেখা গেল বড় বড়